আচ্ছা, ওকে। সো যেটা বলতেছি যে আমাদের লাস্ট ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল। এই হোমওয়ার্কটা, সো এই হোমওয়ার্কের আমাদের হচ্ছে যারা পারছো তারা অলরেডি অনেক কিছুর আইডিয়া জানো। ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, এই সব কিছুর আইডিয়াই জানো। সো আশা করি সবাই হোমওয়ার্কটা পারছো, লাস্ট ক্লাস দেখলে এটা ইজিলি পারা উচিত। ওকে। সো এটা জাস্ট এক্সপ্লেন করতেছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে সিলেক্ট করলো, আর বাই ডিফল্ট হচ্ছে সবগুলা টেক্সটের কালারটা এখানে সিলেক্ট করলো। তারপর এক্সট্রি একটা হেডিং নিলাম। হেডিং নিয়ে হেডিংটাকে কি করলাম, আন্ডারলাইন করলাম ইউট্যাগ দিয়ে, কারণ ইউট্যাগ কি করে, আন্ডারলাইন করে। ওটার অ্যালাইন করলাম সেন্টার। এখন অ্যালাইন সেন্টার এটা কি, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আর সিএসএস এর মধ্যে পার্থক্যটা বোঝা গেছে। সিএসএস হবে স্টাইল দিয়ে শুরু, আর অ্যাট্রিবিউট নর্মাল একটা ডাটা, যেটা শুধুমাত্র এই ট্যাগটা ক্যারি করতেছে। আমি জাস্ট এইচ থ্রি এর সাথে আরেকটা ইনফরমেশন দিয়ে দিলাম যে এইচ থ্রিটা অ্যালাইন হবে সেন্টার। ওকে। সিমিলারলি আমি পি এর মধ্যে অ্যালাইন দিয়ে সেন্টারে আমি পি ট্যাগটাকে একটা কি অ্যাট্রিবিউট দিলাম। এটা এই কাজটা আমি চাইলে সিএসএস দিয়েও করতে পারতাম। নর্মালি এই সবগুলা কাজ, একটা কাজও এই জায়গায় হয় না, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে হচ্ছে এই যে এই কাজগুলো আমরা করছি ব্যাকগ্রাউন্ড কালার বা সিএসএস বা অ্যালাইনমেন্ট, এই সবগুলাই করা হয় হচ্ছে সিএসএস ফাইলে। বাট আমরা যেহেতু সিএসএস ফাইল ইউজ করতেছি না, এই কারণে হচ্ছে আমরা ইনলাইন সিএসএস করতেছি, মানে লাইনের সাথে সাথে হচ্ছে ওইটার সিএসএস করতেছি। সিএসএস দিয়ে মূলত হচ্ছে ওই যে বিউটিটা দেয়। আমরা বলছিলাম যে বিউটি উইথ ব্রেইন, মনে আছে যে একটা ওয়েবসাইটের যে সৌন্দর্যটা সেটা হচ্ছে সিএসএস দেয়, আর ব্রেইন দেয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট আমাদের সিলেবাসে একদমই নাই, বাট আমাদের সিলেবাসের কাজগুলো করতে গেলে কিছু সিএসএস আমাদের শিখতে হয়, যেগুলো হচ্ছে ইনলাইন। এইচটিএমএল পড়তেছি, বাট কিছু সিএসএস আমাদের শিখতে হয় জিনিসটাকে একটু সুন্দর করার জন্য। ওকে। সো আমরা চাইলে এই সেন্টারে দুইভাবে আনতে পারি, একটা হচ্ছে এলাইন, যেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, অথবা সিএসএস দিয়ে করতে পারি। কিভাবে, আমি স্টাইল লিখবো, স্টাইল ইকুয়ালস টু, এখানে স্টাইলের ভিতরে কি হবে, স্টাইলের ভিতরে হবে হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এই যে কি হবে, টেক্সট অ্যালাইন, আমি এখানে কি করব, সেন্টার, শেষ। সো আমাদের এই যে এইচ থ্রি হেডিংটা আছে সেন্টারে চলে আসবে। তারপর একটা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফটাও সেন্টারে দিলাম অ্যালাইনমেন্টটা। প্যারাগ্রাফের এইটুকু টেক্সট হচ্ছে আমি বোল্ড করলাম, ইটালিকও করলাম। ওকে, ভালো কথা। তারপর আমি এই যে এতটুকু লেখা, এই যে এতটুকু লেখা, এটা সিলেক্ট করলাম হচ্ছে স্প্যান ট্যাগ দিয়ে। এটাকে আবার আমি সিলেক্ট করতে পারি মার্ক ট্যাগ দিয়ে। মার্ক ট্যাগ দিলে বাই ডিফল্ট আমার ব্যাকগ্রাউন্ড কালার কি চলে আসতো, ইয়েলো চলে আসতো। স্প্যান দিলে বাই ডিফল্ট কোনো ব্যাকগ্রাউন্ড কালার আসবে না। সো স্প্যান দিলে আমাকে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলোটা বলে দিতে হয়েছে, এবং টেক্সটের কালারটাও বলে দিতে হয়েছে। এই দুটো জিনিস একদম সিমিলার। যে ব্যাকগ্রাউন্ড কালার মানে বোঝাই যাচ্ছে যে এইটুকুর ব্যাকগ্রাউন্ড কালার, কালার মানে বোঝাই যাচ্ছে এইটুকুর মধ্যে যতটুকু টেক্সট থাকবে ওই টেক্সটুকুর কালার। একদম ইজি। তারপর আরেকটা হচ্ছে আমাদের হেডিং আছে এই জায়গায়, বাট এই হেডিংটা হচ্ছে আমরা কি দিয়ে দিছি, পি ট্যাগ দিয়ে দিছি। দেখো, পি ট্যাগ দিয়ে বোল্ড করছি, হেডিং এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে, দেখো এটা কিন্তু হেডিং এর মধ্যে দেখা যাচ্ছে। এখন তোমাদের কথা হচ্ছে যে ভাইয়া, এটা তো আমরা হেডিং দিয়ে করলাম, এইচ থ্রি দিয়ে করলাম, এটা তো পিটেক দিয়ে করলাম, দুইটার মধ্যে তো কোনো ডিফারেন্স দেখতেছি না। এটার মধ্যে আন্ডারলাইন আছে, আমরা চাইলে এটার মধ্যে আন্ডারলাইন করতে পারি, এটা কোনো প্যারা নেই। বাট দুইটার মধ্যে কোনো ডিফারেন্স দেখতেছি না। বাট তাইলে কেন আমরা এইচ থ্রিটা একটা ইউজ করছিলাম এই জায়গায় হেডিংটা দেওয়ার জন্য, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে তোমাদের মনে, পরীক্ষায় আসবে না। সো এটার কারণটা হচ্ছে আমাদের ওই যে বলছিলাম এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দ্যাট মিনস তোমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য গুগল সার্চে তোমার হেডিং ট্যাগ গুলো ইউজ করতে হয়, যেন তোমার হচ্ছে হেডিংটা প্রপারলি হয়, যে প্রত্যেকটা প্যারার হেডিংটা যেন তোমার প্রপারলি হয়। কোনো একটা সার্চ ইঞ্জিন যেন বুঝতে পারে যে এটা একটা হেডিং। পিটেক দিলে সে বুঝবে না যে এটা একটা হেডিং কিনা। ওকে। এই কারণে হচ্ছে আমরা এই যখন হেডিং দরকার হয় এখানে আমরা হেডিং দিয়েই করি। চাইলে এগুলা পি দিয়ে বোল্ড করে পি টেক দিয়েও করা যায়, হেডিং বানানো যায়, বাট ওইটা আমরা করি না। ওকে। তারপর হচ্ছে এই জায়গায় আরেকটু প্যারাগ্রাফ টেক। সো একদম নর্মালি প্যারাগ্রাফ টেক আমরা কিছু লিখে ফেলছি। এটা ছিল লাস্ট ক্লাসের হোমওয়ার্ক। তো এতটুকু সবার ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে লাস্ট ক্লাসে বা হোমওয়ার্কটার উপর, চ্যাট বক্সে জানাতে পারবে। বা ক্লিয়ার কিনা সবার, সবার যদি ক্লিয়ার হয় চ্যাট বক্সে একটা করে সি লিখো। আজকের ক্লাসে আমরা খুবই অল্প জিনিস শিখবো। হ্যাঁ, খুবই অল্প জিনিস শিখবো। বাট আজকে একটা প্রজেক্ট করব। প্রজেক্টটা হচ্ছে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট বানাবো, যেখানে হচ্ছে অপার ভাই, অভি ভাই, তারপর চিন্ময় দাদা, সবার হচ্ছে ইনফরমেশন থাকবে। আমি যদি ক্লিক করি একটা জায়গায়, সো অপার ভাইয়ের ইনফরমেশন দেখাবে। তারপর যদি হচ্ছে অভি ভাইয়ের কোনো জায়গায় ক্লিক করি, অভি ভাইয়ের ইনফরমেশন দেখাবে। হ্যাঁ, হেড আর ক্যাপশনের পার্থক্য আছে। ক্যাপশন, হেড, হেডার,
তারপর হচ্ছে ফুটার, এগুলো পরে যাব কারিম। হ্যাঁ, আচ্ছা, ইসমাইল ক্লিয়ার, তারপর নিলয় বর্মন ক্লিয়ার। ওকে, ডান। আমরা সামনে আগে। সো এটা ছিল লাস্ট ক্লাসের পড়াশোনা। সো আজকে আমরা যে জিনিসটা প্রথমে শিখবো সেটা হচ্ছে সুপ আর সাব। এই দুটো জিনিস মানে হচ্ছে আমরা যদি কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখতে চাই, যেমন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি, 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এনসিএন বা এনসিআর, এই টাইপের ইকুয়েশন যখন লিখতে যাই তখন দেখো পাওয়ার হিসেবে আমাদের চলে আসে, পাওয়ার বা সাবস্ক্রিপ্ট হিসেবে আমাদের চলে আসে। সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর এসইউপি সুপ মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট উপরে থাকে, সাবস্ক্রিপ্ট নিচে থাকে। এটা তোমরা বুঝতেই পারতেছো যে 5C2, 5C2, দ্যাট এখানে 5টা হচ্ছে সুপ মানে হচ্ছে উপরে, C2, 2 হচ্ছে নিচে, মানে হচ্ছে এটা তোমার সাবস্ক্রিপ্ট। ওকে, সাব মানে নিচে, সুপ মানে উপরে। সো এখন আমি যদি তোমাকে বলি যে আমরা একটা ইকুয়েশন লিখতে চাই যে a প্লাস বি হোল স্কোয়ার, বা আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা ওয়েব পেজে লিখতে চাই। তো আমি কি করব, আমার ওই জায়গায় কি কি আছে, আমি হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করি যেখানে হচ্ছে আমি HTML লিখবো। সো এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করলাম যেটার নাম দিই মনে করো যে সুপ ডট এচটিএমএল। এইচটিএমএল ফাইলের যে তোমার ইয়া থাকে, আর যেই তোমার কি বলে এটাকে, ফাইলের যে নামটা থাকে ডট এইচটিএমএল দ্বারা সেভ করতে হয়, কারণ কি, যেন কম্পিউটার বোঝে যে এটা একটা এইচটিএমএল ফাইল। ওকে, সো এটাকে হচ্ছে ওয়েব পেজে দেখানোর জন্য আমি একটা কাজ করি। সো এটাকে হচ্ছে ওয়েব পেজে ওপেন করি। সো এটার যে কোরেসপন্ডিং ওয়েব পেজটা সেটা ওপেন হয়েছে আমাদের, এই যে সুপ ডট এইচটিএমএল দেখতে পাচ্ছ। ওকে, বাট এটা কোনো টাইটেল এখনো দেই নাই। সো উপরে ওই জায়গায় হচ্ছে আমাদের লিঙ্কই দেখাচ্ছে। সো আমরা এই যে কি করি, এইচটিএমএল এর যে ফরম্যাটটা আছে সেটা আমরা লিখে ফেলি। সো আমি চাইলে এখানে খুব ইজিলি হচ্ছে লিখতে পারতেছি, বাট তোমাদের হচ্ছে এটা হাতেই কিন্তু লিখতে হবে যে এইচটিএমএল শুরু, এইচটিএমএল এর শেষ, তারপর হেড শুরু, হেডের ভিতর হচ্ছে তোমার টাইটেল, তোমাদের কিন্তু এটা নিজে নিজে লিখতে হবে। ওকে, স্যার এতটুকু তো বুঝছি যে এখানে টাইটেল আমরা কি লিখবো, যে সুপারস্ক্রিপ্ট এন্ড সাবস্ক্রিপ্ট। ওকে, এখন মনে করো আমি পিটেক দিয়ে লিখলাম, কারণ পিটেক দিয়ে তো নর্মাল আমরা লেখা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ারের মধ্যে কি কি আছে, এ আছে আর টু আছে। বি স্কোয়ারের মধ্যে কি কি আছে, বি আছে আর টু আছে, মধ্যে একটা প্লাস আছে। সো কিছুই নাই, আমাদের যে কি আছে, A2 আছে মানে এ স্কোয়ার, প্লাস B2 আছে মানে বি স্কোয়ার। সো এটা আমি হচ্ছে রান করে দেখি যে আসলে কিরকম দেখাতে। আমি এটা সেভ দিলাম, দেখো আমাদের ওয়েব পেজটা যেটা আছে, আমি এই জায়গায় হচ্ছে রিলোড দিই এটা, সাইট ক্যান বি রিচ দেখাচ্ছে। ওয়েট ওয়েট এ মিনিট, আমরা এই জায়গায় হচ্ছে গো লাইভ দেইনি। এই যে দেখো আমাদের কি দেখাচ্ছে, A2 প্লাস B2, মানে আমরা যা লিখছি তাই দেখাচ্ছে। এটাই তো দেখানো উচিত ছিল, রাইট? আমরা হচ্ছে পি ট্যাগ দিয়ে A2 প্লাস B2 লিখছি, বাট আমি কি চাই, আমি চাই আমার টু ট্যাগটা যেন সুপারস্ক্রিপ্ট হয়, অর্থাৎ এ স্কোয়ার হয়, মানে যেন এর মাথার উপর যায়। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, একটা সুপারস্ক্রিপ্ট, এর সুপারস্ক্রিপ্টের ভিতরে কি দিব, আমি দিব হচ্ছে টু। ওকে, সো এই জায়গায় আমাদের যে টু, যেটা টু যে লেখাটা আছে এটাকে আমার কি করতে হবে, সুপারস্ক্রিপ্টের মধ্যে নিতে হবে। সো আমি যে কি করব, একটা ট্যাগ লিখবো যেটার নাম হচ্ছে সুপ। সুপ মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, ওই সুপ শুরু আর সুপ শেষ, তার মানে কি, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট শুরু, সুপারস্ক্রিপ্ট শেষ। দ্যাট মিনস এটার ভিতরে আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে টু। দ্যাট মিনস কি হয়ে গেল, এ স্কোয়ার হয়ে গেল। আবার সেম কোডটাই আমি যদি এই টু এর জায়গায় বসাই, দ্যাট মিনস এই জায়গায় কি হচ্ছে দেখো, পি ট্যাগের ভিতরে এটুকু হচ্ছে সবটা আমার টেক্সট। হ্যাঁ, এ লিখলাম, এ নর্মালি দেখাবে, বাট যখন আমি সুপ লিখলাম দ্যাট মিনস সুপারস্ক্রিপ্ট 2, দ্যাট মিনস এটা যাবে কোথায়, সুপারস্ক্রিপ্টে, মানে উপরে যাবে। আমি যদি সাব লিখতাম তাহলে সেটা আসতো নিচে। সিমিলারলি প্লাস বি এটুকু নর্মালি লেখা ভাসবে, তারপর সুপারস্ক্রিপ্ট 2 লিখলাম মানে কি, এই দুইটা উপরে যাবে। ওকে, দেখি কিরকম আসে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার খুব ইজিলি চলে আসছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, আমি নতুন, এটা কোন অধ্যায়, এইচটিএমএল অধ্যায় চলতেছে, এটা এইচটিএমএল এর লেকচার 10, তুমি নতুন যেহেতু আজকের ক্লাসটা না করাই ভালো, সিরিয়ালি করো। ঠিক আছে, আচ্ছা। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস আমরা কি লিখতে পারি, আমি নর্মালি ইকুয়ালস টু দিয়ে মনে করো যে আমি লিখলাম 23। সো দেখো যে আমাদের একটা ইকুয়েশন কিন্তু জায়গায় লেখা হয়ে গেছে। সো এতটুকু বুঝছো কে কে, বলো তো চ্যাট বক্সে।
চ্যাট বক্সে ক্লিয়ার লিখো। তাকিয়া ক্লিয়ার, ইসমাইল ক্লিয়ার, নিলয় বর্মন ক্লিয়ার, একদমই ক্লিয়ার। ওকে, সিয়াম ক্লিয়ার। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, তোমাদের স্লাইডে যেন পরবর্তীতে তোমরা দেখতে পারো, সেজন্য হচ্ছে আমরা কোডটাও রেখে দেই, আবার হচ্ছে আউটপুটটাও রেখে দেই, তাইলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো আউটপুট আমি হচ্ছে স্ক্রিনশট নিচ্ছি, যেন হচ্ছে তোমরা বুঝো যে এটা হচ্ছে আউটপুট, আর আমাদের ইনপুটটা হচ্ছে কোডটা আমি কপি করে এই জায়গায় পেস্ট করে দিয়েছি, যেন হচ্ছে তোমরা হচ্ছে পরবর্তী দেখলে বুঝতে পারো যেন। ওকে, এখন আসো আরেকটি কোয়েশ্চেন লিখি, যে কি কি কোয়েশ্চেন লিখবো, যে এনসিআর ইকুয়ালস টু হচ্ছে 23, এরকম কিছু একটা লিখি। সো আমি এখন কি লিখবো? কিছুই লিখবো না। আমি এই জায়গায় কি লিখবো? দেখো, সবটা আমি কেটে ফেললাম। আমি লিখলাম এনসিআর, এনসিআর ইকুয়ালস টু 23। বাট আমি কি চাই? এনটা যাক মাথার উপর, আরটা যাক পায়ের নিচে, মানে আচ্ছা নিচের দিকে, তার মানে সাবস্ক্রিপ্টে যাক। সো এনটা যেহেতু মাথার উপর চাই, সো এনটাকে কি দিতে হবে? একটা সুপারস্ক্রিপ্টের মধ্যে দিতে হবে। তো আমি কি ওপেন করব? একটা সুপারস্ক্রিপ্ট ওপেন করব। হ্যাঁ, একটা সুপারস্ক্রিপ্ট ওপেন করব। ওইটার ভিতরে কি লিখবো? এন। দ্যাট মিনস এন লেখাটা আমার সুপারস্ক্রিপ্টের ভিতরে গেছে। ওকে, এইটুকুর পরে কি, পরে লেখাটা চলে গেছে, আমাদের একটা সি আছে। তারপর একটা সাবস্ক্রিপ্টে আমি কি লিখবো? এসইউভি সাব। একটা সাবস্ক্রিপ্টে আমি লিখবো হচ্ছে আমাদের যে আর আছে, ওই আরটা লিখবো হচ্ছে একটা সাবস্ক্রিপ্টের মধ্যে। তাহলে দেখো এখানে কিছুই কাজ করি নাই। সুপারস্ক্রিপ্ট এন দিলাম মানে কি, এই এনটা যাবে মাথার উপর। সি তো নর্মালি এটা প্রিন্ট হবে। আর সাব দিলাম মানে কি, আরটা যাবে পায়ের নিচে। ওকে, আমি সেভ দিলাম। আউটপুটটা দেখো, এনসিআর ইকুয়ালস টু 23। একদমই ইজি, এর থেকে ইজি আর হয় না। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইজি, আর এটাই মোটামুটি আমাদের এইচএসসি তে সবচেয়ে বেশি আসে। ওকে, সো আমি এটাও কোডটাও রেখে দিই। আমি জাস্ট হচ্ছে এই জায়গায় এই বডির কোডটা রাখি, তাইলে হচ্ছে বাকিটুকু তো লাগবে না, বাকিটুকু বুঝবা তোমরা। ওকে, সো এটা আমরা দিলাম। এখন চাইলে মনে করো যে আরেকটা কিছু করি। আমি এখানে আরেকটা কিছু চাচ্ছি, মনে করো এইরকম একটা ইকুয়েশন এই জায়গাতেই লিখি। ইনসার্ট ইকুয়েশন। আমি এই জায়গায় যেটা লিখবো সেটা হচ্ছে এইরকম। কোথায় ইকুয়েশন চলে গেল কেন? আচ্ছা, আমি এই জায়গায় যেটা লিখবো সেটা হচ্ছে এইরকম, যে এ টু দি পাওয়ার বি, সবটার কালারটা আমি হচ্ছে হোয়াইট করি, সাইজটা বড় করি। ওকে, সো বিও লিখবো না, আমি এই জায়গায় আরেকটা ম্যাথমেটিক্যাল জিনিস এখানে অ্যাপ্লাই করব। সো আমি এই জায়গায় যেটা লিখতে চাই সেটা হচ্ছে এ টু দি পাওয়ার, এই জায়গায় মনে করো যে কি লিখবো, তোমার সি স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। তোমার পরীক্ষায় এরকম গুলাই আসবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম কঠিন বলতে পারো, যে তোমার পরীক্ষায় আসার মতো ম্যাক্সিমাম কঠিন প্রশ্ন হচ্ছে এরকম, যে তোমাকে এইরকম একটা ইকুয়েশন দিয়ে বলবে যে এটা লেখার জন্য এইচটিএমএল কোডটা লিখো। তখন তুমি কি করবে? একদমই ইজি। কি করবে এটার জন্য? আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করেছো, নাজিয়া রহমান, কথা বলতে পারো মাইক্রোফোন অন করে, মাইক্রোফোন সবার অ্যাক্সেস দেওয়া আছে। নাজিয়া রহমান। হ্যাঁ, আগের ক্লাসগুলো করে তারপর হচ্ছে লাইভে অংশ নিও। রাহি ক্লিয়ার। ওকে, নাজিয়া রহমান মনে হয় কিছু বলবো না, শুধু শুধু হ্যান্ড রাইজ করেছো। না না, এই অধ্যায়ের ক্লাসগুলো আগে করো, হ্যাঁ ইব্রাহিম। আচ্ছা, সো আমরা এইটা হচ্ছে লিখতে চাই, আমাদের যে আউটপুট আছে ওই আউটপুটে এটা দেখাইতে চাই। সো আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটার হোয়াইট করে রাখি, যেন হচ্ছে বাকিগুলোর সাথে হচ্ছে ম্যাচ করে। ঠিক আছে, সো এইটা যদি আমি লিখতে চাই, আমাকে কি করতে হবে? কেউ কি কোনো আইডিয়া দিতে পারবা এটা লিখতে গেলে কি করতে হবে? দেখো, এই জায়গায় ওই যে বলছিলাম না, যে বাবা ছেলের সম্পর্কটা মনে রাখবা, তাইলে দেখবা যে লাইফ ইজি হয়ে গেছে। আমাদের যে কি করতে হবে, মেইনলি সবগুলা কার মাথার উপর আছে? এর মাথার উপর আছে। দ্যাট মিনস এটা কি আমাদের এই জায়গায়, এটা হচ্ছে বাবা বা দাদা বলতে পারো, যে এটা হচ্ছে আমাদের এই জায়গায় মেইন পার্সনটা। এর ঘাড়ের উপর আছে সি স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাইলে আমি প্রথমে হচ্ছে এ লিখি, একটা পি টেগ এর ভিতরে কি আছে, আমার একটা এ আছে, আর তো কিছু নাই। এর ঘাড়ের উপরে আছে কি আমাদের, ওই বাকিটুকু, তাই না? যেহেতু এর ঘাড়ের উপর আছে, তার মানে এই জায়গায় আমার কি ট্যাগ ওপেন হবে একটা,
সুপ ট্যাগ ওপেন হবে, তাই না? এই যে এ এর ঘাড়ের উপর আছে, দেখো আমি যদি এই জায়গায় এরকম ভাবে তোমাদের দেই, তাহলে দেখো তুমি খুব সুন্দর করে ইজিলি বুঝতে পারবা যে এই পি এর ভিতর হচ্ছে এ আছে, এ এর ঘাড়ের উপর এতটুকু আছে, বুঝছি কিনা? এ এর ঘাড়ের উপর এতটুকু আছে। তুমি চাইলে এটা এক লাইনে লিখতে পারতা, তুমি চাইলে এটা এক লাইনে লিখতে পারতা যে এই পি এর ভিতরে হচ্ছে এই এ আছে, এ এর ঘাড়ের উপর এতটুকু আছে, মানে এই জায়গায় আমি যা লিখি তাই হচ্ছে এ এর ঘাড়ের উপর আছে। এ এর ঘাড়ের উপর কি আছে? আমাদের একটা ব্র্যাকেট আছে, তারপর আছে সি স্কোয়ার। তো আমি এই জায়গায় কি লিখবো? সি2 মনে করে লিখলাম, মানে সি স্কোয়ার লিখলাম, প্লাস ই টু দি পাওয়ার এক্স, সো ই এক্স লিখলাম। সো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, বাট সি স্কোয়ার, তার মানে এটা কি আবার সি এর ঘাড়ের উপর উঠবে, তার মানে এই জায়গায় আমার কি লাগবে? আরেকটা সুপ ট্যাগ লাগবে, রাইট? সো আমি আরেকটা সুপ ট্যাগ ওপেন করি। এটার ভিতরে কে যাবে? আমাদের এটার ভিতরে যাবে হচ্ছে আমাদের টু, কারণ টুটা হচ্ছে সি এর মাথার উপর। আবার আরেকটা সুপ ট্যাগ লাগবে, যেটার ভিতরে যাবে কি? আমাদের এক্স। সো এক্সটাও যাবে হচ্ছে আরেকটা সুপ ট্যাগের ভিতরে। একদম ইজি। দেখো আমি যদি সেভ দিই, আমাদের এ টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স কিন্তু চলে আসছে। একদম ইজি। সো বলো, তোমরা এইরকম যত ইকুয়েশন আছে সেগুলোকে লিখতে পারবা কিনা? ক্লিয়ার কিনা সবাই বলো। আমি যেভাবে হচ্ছে চিন্তা করছি, ঠিক এভাবে চিন্তা করো, বা তুমি হচ্ছে চাইলে খাতার কোনায় লিখতে পারো যে প্রথমে হচ্ছে এইভাবে লিখবে যে আচ্ছা, সো এখানে এ এর মাথার উপর সবাই আছে, তার মানে এ এর উপর একটা সুপ সুপ ওপেন হবে, এ এর মাথার উপর সুপটা ক্লোজ হবে, তারপর যা লিখবো তা হচ্ছে এ এর মাথার উপর, মানে এতটুকু কি লিখতেছি? এ এর মাথার উপর। প্রথমে কেমনে লিখবা? প্রথমে লিখবা হচ্ছে এরকম ভাবে যে সি2, তারপর হচ্ছে প্লাস ই এক্স, খাতার কোনায় এটা লিখবা। তারপর যে জায়গায় টুটা মাথার উপর যাবে, এই টু এর আগে একটা সুপ, তারপর শেষে সুপ ক্লোজ। ই এক্সটা মাথার উপর যাবে, সো এক্স এর আগে সুপ, এক্স এর পরে সুপটা ক্লোজ। বলো বুঝছি কিনা? সবাই ক্লিয়ার কিনা জানবো? তাকিয়া ক্লিয়ার, ইসমাইল ক্লিয়ার, রাহিম কারিম হোসেন ক্লিয়ার, নিলয় বর্মন ক্লিয়ার। ওকে। সো আশা করি রাহি ক্লিয়ার। সো আশা করি যে এক্সামে যদি এরকম ইকুয়েশন আছে, তোমাদের এক্সামে বড় যদি এরকম ইকুয়েশন আসতে পারে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে প্রিন্ট করে বলো। বা তোমাকে একটা টেবিলের ভিতরে এটা লিখতে হবে। তার মানে কিছুই না, টেবিলের যে একটা ডাটা আছে ওই ডাটার ভিতরে জাস্ট এতটুকু যাবে, এই পিট একটা যাবে, আর কিছুই না। টেবিলের ওই যে ঘরটা আছে ওই ঘরের ভিতরে এটা যাবে। লাস্টে হচ্ছে আমরা এরকম টাইপের অ্যাসাইনমেন্ট করবো, কোনো সমস্যা নেই। ওকে। সো আশা করি যে সিয়ামও ক্লিয়ার, সুমন প্রামাণিক ক্লিয়ার। সো আশা করি যে এরকম টাইপের ইকুয়েশন যেগুলো আসবে আমরা লিখতে পারবো খুব ইজিলি, কোনো সমস্যা নেই। ডান। তো আমাদের সুপার সাব আশা করি যে সবাই পারবো। আচ্ছা, সো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আর হচ্ছে ইমেজ ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ মানে হচ্ছে আমাদের কি করে? অ্যাঙ্কর মানে কি করে? অ্যাঙ্কর মানে হচ্ছে ওই যে জাহাজের যে বা নৌকা যখন হচ্ছে পাড়ের পাশে যায়, তখন একটা জিনিস দেখছো যেটা হচ্ছে পাড়ের সাথে আটকায়, ওই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর করা, অর্থাৎ হচ্ছে কোনো কিছুর সাথে আটকানো। দ্যাট মিনস অ্যাঙ্কর ট্যাগ আমাদের এই জায়গায় কাজ কি করবে? লিঙ্ক আপ করবে, মানে আমাদের ওয়েব পেজে অন্য একটা কিছুর মনে মনে করো যে নদীর পাড়টা হচ্ছে আমাদের ওয়েব পেজ, আর নৌকাটা হচ্ছে আরেকটা ওয়েব পেজ। এই অ্যাঙ্করটা হচ্ছে ওই নৌকা আর পাড়ের মধ্যে যেরকম অ্যাঙ্কর করে, আমাদের ওয়েব পেজ আর ওই পেজটার মধ্যে সে অ্যাঙ্কর করবে। অর্থাৎ তোমার যদি ওয়েব পেজে, ওয়েবসাইটে অনেকগুলা ওয়েব পেজ, মনে করো যে তুমি এরকম ভাবে তো ওয়েবসাইট দেখছো, আমি যদি হচ্ছে আমাদের এই সিক্রেটস ওয়েবসাইটে যাই, তুমি তো দেখছো এই জায়গায় যে তুমি এই হোমে ক্লিক করলে একটা পেজে যাচ্ছে, কোর্সেসে ক্লিক করলে আরেকটা পেজে যাচ্ছে, তারপর হচ্ছে ফ্রি ক্লাসেসে ক্লিক করলে আরেকটা পেজে যাচ্ছে। সো এরকম ভাবে কিন্তু এক একটা পেজে যাচ্ছে। দ্যাট মিনস এই যে কি আছে আমাদের, এই যে ফ্রি ক্লাসেস আছে, এর ভিতরে কি আছে? একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমাদের এই পেজটা কি করা, এই পেজটা সেখানে অ্যাঙ্কর করা। দেখো এখানে কিন্তু ইউআরএল গুলা চেঞ্জ হচ্ছে, দেখো এখানে ক্লিক করলে এখানে ফ্রি হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে এখানে হয়ে যাচ্ছে হলো আচ্ছা আরেক পেজে ডিরেক্ট হয়ে যাচ্ছে, মানে এই যে এই পেজটা ওই জায়গায় অ্যাঙ্কর করা, সে কারণে হচ্ছে আরেকটা পেজে ওপেন হচ্ছে। এই জায়গায় ক্লিক করলে দেখো কোর্সেস চলে আসছে। দ্যাট মিনস কোর্সেস, তারপর ফ্রি নামের যে পেজ গুলো আছে এগুলো অ্যাঙ্কর করা হচ্ছে আমাদের এই বাটন গুলা। দ্যাট মিনস অ্যাঙ্কর কি করে? আমাদের একটা ওয়েবসাইটে আরেকটা ওয়েব পেজকে অ্যাঙ্কর করে। ওকে। সো অ্যাঙ্কর ট্যাগ আমি যদি একটু আমাদের এই জায়গায় অ্যাপ্লাই করি, আমি হচ্ছে এইটার মধ্যে লিখি, চুপচাপ সমস্যা নেই। সো এটার মধ্যেই লিখি, যেহেতু এটা আমাদের লাইভে আছে এই পোর্টটা, মানে এইটার যে যাই লিখতেছি তাই যেহেতু লাইভে আছে আমি এটার মধ্যেই লিখি। সো আমি এই জায়গায় টাইটেল দিলাম যে অ্যাঙ্কর ট্যাগ। ওকে, ভালো কথা।
সো অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে এ, শুধুমাত্র এ একটা ট্যাগ। আর এই এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। ওকে, এই এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। দেখো, এ একটা মাত্র এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ। এখন এই অ্যাঙ্কর ট্যাগ তো আমি লিখলাম, মনে করো যে এই যে এ স্টার্ট করলাম, তারপর এ ইন্ট করলাম। হুম, এ ইন্ট করলাম। সো আমাদের স্টার্টার ইন্টু হয়ে গেল। আমি এই জায়গায় যদি লিখি যে মাই পেজ, তাহলে দেখি তো, চলো সেভ করি, আমাদের ওয়েবসাইটে যাই। দেখো মাই পেজ নামে একটা জাস্ট লিখা লিখতেছে, আর কিছুই না। বাট আমি চাই কি, এই মাই পেজে ক্লিক করলে অন্য একটা জায়গায় যাবে। তাহলে অবশ্যই কোন জায়গায় যাবে এটা আমাদের বলে দিতে হবে। তার মানে ওই অ্যাঙ্কর ট্যাগে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। এক্সট্রা ইনফরমেশন জানি কি দিয়ে দেয়? এক্সট্রা ইনফরমেশন দেয় হচ্ছে আমাদের যে ট্যাগের ভিতর যে অ্যাট্রিবিউট আছে, ওই অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন গুলো দেয়। দ্যাট মিনস আমাদের ওই অ্যাঙ্কর ট্যাগে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, যে অ্যাট্রিবিউটটা আমাদের বলে দিবে যে এই পেজে ক্লিক করলে ঠিক কোথায় যাবে। ওকে, সো আমাদের ওই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে হলো href। href href মানে হচ্ছে এই জায়গায় কি থাকবে আমাদের, href এর ভিতরে আমাদের থাকবে হচ্ছে লিঙ্কটা, যে যাবে কোথায়। ঠিক আছে, কোথায় যাবে। সো href মানে হচ্ছে হাইপার রেফারেন্স, ওইটা বাদ দাও, সমস্যা নেই, লাগবে না। সো মনে রেখো যে এর ভিতরে আমাদের একটা লিঙ্ক দিতে হয়। লিঙ্কটা কিসের মধ্যে? href ইকুয়ালস টু ডাবল কোটেশন। আর সবগুলো কিন্তু প্রায় সিমিলার, অলমোস্ট সিমিলার। আমি যদি এই জায়গায় একটা স্টাইল দেই, স্টাইল লিখি, স্টাইল লিখলে কি করতে হয়? একটা ইকুয়াল দিতে হয়, তারপর ডাবল কোটেশনের ভিতরে আমাদের সব কাজ করতে হয়। আমি যদি এই জায়গায় মনে করো যে এলাইন দেই, একটা ইকুয়াল দিতে হয়, তারপর ডাবল কোটেশনের ভিতরে সবকিছু করতে হয়। সবগুলাই কিন্তু সিমিলার, একটা পারলে কিন্তু সবগুলা এমনি মনে থাকবে তোমার। ঠিক আছে, অ্যালাইন দিলেও ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে সব লিখতে হয়, স্টাইল লিখলেও ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে সব লিখতে হয়, এইচএফ দিলেও ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে সব লিখতে হয়। তুমি স্টাইল করো বা তুমি একটা যেই আহ, কি বলো এটাকে, একটা ট্যাগের মধ্যে তুমি যে জিনিসটা দিচ্ছ, মানে কি ভুলে গেছি ওই কথাটা। উম এমন এমন জিনিস হয় যে মাঝে মধ্যে জানা জিনিস ভুলে যায়। এটা অনেক সময় পরীক্ষার মধ্যে হবে যে কি জিনিসটা মানে পেটে আসতে মুখে আসতেছে না, এরকম। আহ আচ্ছা, ট্যাগের মধ্যে জানি কি দেয়, মানে আমি মাত্র বলছি ভাই অ্যাট্রিবিউট। ট্যাগের অ্যাট্রিবিউটস, কি জিনিসটা মাথায় আসতেছে না। অ্যাট্রিবিউট, সো অ্যাট্রিবিউট দাও, স্টাইল দাও, যাই কিছু করো, তোমার কিন্তু কি করতে হয়, একটা ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়। রাইট? ওকে, সো এইচএফ এই অ্যাট্রিবিউটটা আমাদের কি দেবে, এটার ফাইনাল ডেস্টিনেশনটা কোথায় যাবে সেই জিনিসটা আমাদের দেখাবে। সো আমি কি করতে পারি, এই জায়গায় গুগলের যে লিঙ্ক আছে, গুগলের লিঙ্কটা এই জায়গায় দিতে পারি, https://www। আচ্ছা, লিঙ্কটা আমি ডিরেক্ট কপি করে ফেলি, ভুলে কেন লিখবো। মনে করো এসি ক্রিকেটস আমি লিঙ্কটা দিলাম। সো আমি এই জায়গায় হচ্ছে এসি ক্রিকেটস এর যে লিঙ্কটা আছে ওটা পেস্ট করে দিলাম। এই জায়গায় লিখতে পারি যে এসি ক্রিকেটস। ওকে, সো এটা সেভ করি। দেখো যে এই জায়গায় এসি ক্রিকেটস বলে একটা বাটন চলে আসছে, বা কিছু একটা চলে আসছে, যেটার উপরে আমি মাউস নিলে হচ্ছে ক্লিক করতে বলতেছে। এখানে ক্লিক করি, দেখো এসি ক্রিকেটস চলে গেছে। তারপর আমি যদি মনে করো যে গুগলে যেতে চাই, সো আমি কি করব, সেম ট্যাগ মনে করো যে আমি কপি করলাম, মানে কপি করে পেস্ট করলাম। সো এখন আমি যাবো হচ্ছে গুগলে। সো আমি কি লিখবো, google.com। এই জায়গায় গুগল লিখে দিই। তারপর মনে করো আমি ফেসবুকে যাব। সো এটাকে হচ্ছে কপি করে এই জায়গায় দিয়ে দিই ফেসবুক। এই জায়গায় লিখে দিই ফেসবুক, যেখানে ক্লিক করলে ফেসবুকে যাবে। ওকে, সো এটাকে সেভ করি। দেখো আমাদের এই জায়গায় তিনটা জিনিস চলে আসছে, যে এসি ক্রেকার্স, গুগল, ফেসবুক, এরকম অনেক জিনিস চলে আসছে, যে এখানে ক্লিক করলে গুগলে চলে যাচ্ছে, এখানে ক্লিক করলে ফেসবুকে চলে যাচ্ছে। দেখো আরেকটা জিনিস, যে যেই ওয়েবসাইট গুলো আমি একবার ভিজিট করে ফেলছি ওগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো গুগল কিন্তু আগে এই কালারটা ছিল না, যখন আমি ক্লিক করছি তখন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকটা লিঙ্ক দিই এই জায়গায়, আর কি লিঙ্ক দেওয়া যায়, বা মনে করো যে আমি এই জায়গায় অন্য একটা লিঙ্ক দিই, আপার্স ক্লাসরুম। আচ্ছা, সো এই যে দেখো এটার নামও ফেসবুক হয়ে আছে, সো এটার নাম চেঞ্জ করি। দেখো এটা আমাদের ক্লিক করি নাই, সো এটা ব্লু হয়ে আছে।
ক্লিক করলাম, আপার ক্লাসরুমে গেলাম, ব্যাক করলাম, এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই জিনিসগুলো না আমরা সিএসএস দিয়ে করতে পারি, যে এটা নিচের আন্ডারলাইন ব্যাকগ্রাউন্ড কালার এটাকে একদম বাটনের মতো দেখতে বানাইতে পারি, বাট ওই জিনিসগুলো আমরা করব না। তারপরে এটার উপর গেলে মাউসটা কিরকম হবে, এটা কি হচ্ছে এই হাতের মতো দেখাবে, নাকি কার্সরের মতো দেখাবে, নাকি হচ্ছে অন্য কিছু দেখাবে, এই জিনিসটা আমরা চাইলে ঠিক করতে পারি। আমরা চাইলে হচ্ছে র্যান্ডম একটা বাটন, র্যান্ডম একটা মাউসের যে পয়েন্টার ওই রকম চাইলেও আমরা বানাইতে পারি, যে এই বাটনের উপর গেলে এইরকম দেখাবে মাউসের পয়েন্টারটা। সো এই সব জিনিসগুলোই সিএসএস দিয়ে করা যায়। সো ওইটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে অ্যাঙ্কর টেকটা কিভাবে কাজ করে। সো আমরা অ্যাঙ্কর টেক দিলাম, দেখো একটা পেজ আমি এই জায়গায় লিঙ্ক দিচ্ছি, ওই পেজে কিন্তু নিয়ে যাচ্ছে, সবগুলা কিন্তু পাশাপাশি আসতেছে। আমি চাইলে এটাকে বিআর দিতে পারি, কেন পাশাপাশি আসতেছে এটাও একটু পরে এক্সপ্লেন করবো। সো বিআর দিলে কি হবে, একটা বিআর টেক সে কি করে, সে হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করে, যেমনটা আমরা হচ্ছে সি প্রোগ্রামে দেখছিলাম একটা নিউ লাইন প্রিন্ট হয়। বিআর দেওয়া মানে হচ্ছে লাইন ব্রেক করে, ব্রেক করতেছে লাইনটা। সো দেখো আমাদের কিন্তু সবগুলো নিচে নিচে পেয়ে গেছে। এখন এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের এইচএসসির সিলেবাস অ্যাঙ্কর ট্যাগের, এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের এইচএসসি সিলেবাস অ্যাঙ্কর ট্যাগ। আমাদের অ্যাঙ্কর ট্যাগ এর থেকে বেশি কিছু জানা লাগবে না। আমি যদি এই জায়গায় মনে করো যে এই পেজটা যেতে চাই, যেমন হচ্ছে আমরা সুপ ডট এইচটিএমএল আছি, হুম ডট এইচটিএমএল এ যেতে চাই। সো আমি মনে করো যে এই জায়গায় আরেকটা পেজ খুলি, এগুলো তো হচ্ছে এক্সটার্নাল পেজ, আমি মনে করো আমার পেজই হচ্ছে আরেকটা দিই, যেটা হচ্ছে আমরা একটু আগে বানিয়ে রাখছি যে আমাদের হোমওয়ার্কটা। তো আমরা এই জায়গায় হুম ডট এইচটিএমএল এ যাইতে চাই। তো আমরা লিঙ্ক কি দিব, হুম ডট এইচটিএমএল, এখানে ক্লিক করলে আমাদের হোমওয়ার্কে যাবে। ওকে, সো এটা সেভ করে দেখো, এখানে ক্লিক করি, আমাদের হোমওয়ার্ক কিন্তু চলে গেছে। দ্যাট মিনস আমরা কিন্তু একটা দুইটা ওয়েব পেজ দিয়ে মোটামুটি একটা ওয়েবসাইট বানায় ফেলছি আমাদের, যে হোমওয়ার্কে ক্লিক করলে আমাদের হোমওয়ার্কটা চলে যাচ্ছে, এবং বাকিগুলো এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করলে আমাদের এক্সটার্নাল লিঙ্কে চলে যাচ্ছে। যেমনটা হচ্ছে আমরা এসিও ক্রিকেটার্স এর ওয়েবসাইটেও দেখছিলাম, যে এই জায়গায় হচ্ছে এনরোলমেন্টে ক্লিক করলে এক্সটার্নালি অপারেন্স ক্লাসরুমে চলে যাচ্ছিল, রাইট? সো এইরকম কিন্তু আমরা বানায় ফেলতে পারছি। এখন কথা হচ্ছে যে এইচএসসি এর বাইরে মনে করো যে কিছু একটা যদি শিখতে চাই, যে এই সিক্রেটস এ ক্লিক করলে এটা এই পেজেই খুলতেছে, যেমন হোমওয়ার্কে ক্লিক করলে এটা এই পেজেই খুলতেছে, বাট অনেক সময় তোমার দরকার হবে যে এটা এই পেজে না খুলো, নতুন একটা ট্যাবে খুলো। দ্যাট মিনস আমি যে এই জায়গায় ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব এরকম ভাবে খুলো, এটা আমি চাই যে এখানে ক্লিক করলে একটা নতুন একটা ট্যাবে খুলো। সো এটার জন্য আরেকটা অ্যাট্রিবিউট তোমাকে দিতে হয়, যেটার নাম হচ্ছে টার্গেট। তো আমি যে কি দিব, টার্গেট অ্যাট্রিবিউটটা দিব। টার্গেট এখানে দিতে হয় আন্ডারস্ল্যাশ ব্ল্যাঙ্ক। সো এখন যদি আমি মনে করো যে এই হোমওয়ার্কে ক্লিক করি, দেখো নিউ একটা ট্যাবে কিন্তু সেটা ওপেন হচ্ছে, বাট এটা আমাদের এসিতে কোনো দরকার নেই। জাস্ট তোমাদের কিউরিওসিটির জন্য, যদি তোমরা ওয়েবসাইট তৈরি করো যেন এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারো, সেজন্য হচ্ছে আমি বলে দেবো। ওকে, ডান। সো আমরা আমাদের ওয়েবসাইটে বা ওয়েব পেজে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট যে পেজ আছে ওইগুলাকে লিঙ্ক আপ করা শিখে গেলাম। এটা আমাদের বানানো হইতে পারে, এক্সটার্নাল গুলো লিঙ্কও হইতে পারে, এটা কিন্তু প্যারা নাই। পরের যে টেক্সটটা, এই টেক্সটটা মূলত কি, যেটা আমাদের শো হচ্ছে, তাই না? যেটা আমাদের শো হচ্ছে। এখন আরো চলো এসির বাইরে কিছু শিখি। দেখো তোমার এই জায়গায় প্রত্যেকটা লাইনের নিচে একটা করে আন্ডারলাইন দেখাচ্ছে, এগুলোর বাই ডিফল্ট একটা কালার ছিল। তুমি চাইলে এগুলো চেঞ্জ করতে চাও, কি করতে পারবে? কিছুই না ভাই, সিএসএস অ্যাপ্লাই করো। তো মনে করো আমি এই জায়গায় হচ্ছে কালার টালার এগুলো চেঞ্জ করবো, তো আমি কি করব, স্টাইল লিখবো। স্টাইল লেখা মানে কি, আমি এই জায়গায় সিএসএস লিখতেছি। সিএসএস লেখার মধ্যে আমাদের কি করতে হবে, এর বাই ডিফল্ট কিন্তু একটা কালার, তারপর হচ্ছে তোমার আন্ডারলাইন হয়ে যাওয়া বাই ডিফল্ট স্টাইল গুলা থাকে, রাইট? টেক্সটের একটা ডেকোরেশন থাকতেছে, যে টেক্সটের আন্ডারলাইন থাকতেছে, এই জিনিসগুলো থাকতেছে। তো আমি স্টাইলে গিয়ে ওই বাই ডিফল্ট যেগুলো এগুলোকে আগে নান করে দিই। তো আমি যে কি করব, টেক্সট ডেকোরেশন বলে একটা তোমার সিএসএস আছে, ওটা কি করে টেক্সটের মধ্যে যে এখন যে ডেকোরেশন গুলো আছে ওইটা নান করে দিবে। আমি নান করে দিলাম, দ্যাট মিনস এখন যে আন্ডারলাইন গুলো ছিল ওই আন্ডারলাইনটা এখন আর নাই, ওই আন্ডারলাইনটা এখন আর নাই। চাইলে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো আমি কি করব, ব্যাকগ্রাউন্ড কালার আমি মনে করো ব্ল্যাক দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম, দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেছে। তারপর আমি মনে করো এখানে কালারটা দিলাম হচ্ছে হোয়াইট, কালারটা হচ্ছে হোয়াইট। ওকে, কালারটা হোয়াইট দিলাম, দেখো বাটনটা আস্তে আস্তে আমাদের সুন্দর হচ্ছে, রাইট? তারপর মনে করো যে এটা কি হচ্ছে, এই জায়গায় আমাদের এটা একদম সলিড স্কোয়ারের মতো হয়ে যাচ্ছে।
কর্নারটা, বাট বাটনের কর্নার গুলা কি থাকে, একটু রাউন্ডিশ থাকে, তাইলে সুন্দর দেখায়। যেমন হচ্ছে এই যে দেখো, এই যে এখানে রাউন্ড দেখাচ্ছে, এরকম রাউন্ড হলে জিনিসটা সুন্দর দেখায়। এটাকে বলা হয় হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস যত বাড়াবো এটা তত রাউন্ড দেখাবে। তুমি চাইলে একটা বাটনকে টোটালি রাউন্ড করে দিতে পারো। সো আমরা চাইলে এখানে আরেকটা জিনিস সিএসএস অ্যাড করতে পারি, যেটা হচ্ছে তোমার, যেটা নাম হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস হচ্ছে তোমার, মনে করো 2 পিক্সেল আমি দিয়ে দিলাম, 2 পিক্সেল দিলাম, বাট কাজ কিন্তু হয়েছে। দেখো, দেখো, এই যে দেখো, আমাদের কর্নারটা কি হয়েছে, একটু রাউন্ডিশ হয়ে গেছে। আমরা যদি এটা আরো বাড়াই, 15 px দিই, এখন পিএক্স কি জিনিসটা তোমরা অলরেডি বুঝতেছো না, আমি বুঝাবো, সমস্যা নেই। তাহলে দেখো, আর একটু রাউন্ড হয়ে গেছে, মানে বাটনটা আস্তে আস্তে সুন্দর দেখাবে তোমার। যে কত রকম ভাবে তুমি সুন্দর করতে চাও তত রকম ভাবে সুন্দর করানো যাবে। এটা আমি এক্সট্রা দেখাচ্ছি, যেটা আমাদের এসি তে দরকার নেই। এসি তে এইচরেফ তোমাকে কখনোই বলবে না এটা স্টাইল করো। সো এটা আমাদের দরকার নেই। সো এটাকে এক্সট্রা, এটাকে আমি হচ্ছে তোমাদের বোঝানোর জন্য বুঝাইলাম, তোমাদের জানার জন্য বুঝাইলাম। তোমরা তো এমনিই পারবা এটা, স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার সেট করা, কালার সেট করা, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াসটা আমি একটু পরে পড়াবো। সো এই জিনিসগুলো তো অলরেডি পারবো। সো বলো, এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে চ্যাট বক্সে একটা করে সি লিখো। স্ক্রিপ্ট ট্যাগ, মেটা ট্যাগ, লিঙ্ক ট্যাগ, এগুলো কি আমাদের লাগবে? না, এগুলো লাগবে না আমাদের। মেটা ট্যাগের কাজ কি? মেটা ট্যাগের কাজ হচ্ছে এসইও করা। মেটা ট্যাগের কাজ হচ্ছে এসইও করা, সার্চ ইঞ্জিনে যেন তোমার ওয়েবসাইটে র্যাঙ্ক করে সেটার কাজ করা। স্ক্রিপ্ট ট্যাগের কাজ কি? তোমার এটার মধ্যে যে ব্রেইনটা আছে, তোমার বিউটির মধ্যে যে ব্রেইনটা আছে, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট, ওই স্ক্রিপ্টটাকে তোমার ওই তোমার এই এইচটিএমএল এ ইনক্লুড করার কাজ হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের কাজ। লিঙ্ক ট্যাগের কাজ কি? তোমার এই এইচটিএমএল এর সাথে যে সিএসএস টা আছে, তোমার বিউটি আছে, বিউটির কাজটা যে জায়গায় করছো, ওই বিউটিটাকে লিঙ্ক করা হচ্ছে লিঙ্ক ট্যাগের কাজ। সো স্ক্রিপ্ট ট্যাগ, মেটা ট্যাগ, লিঙ্ক ট্যাগ, সেগুলোর একটাও আমাদের লাগে। সো একটা ওয়েবসাইটে তুমি যদি যাও, ওয়েবসাইটের কোডটা তুমি কিভাবে দেখবা? মনে করো যে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে গেলাম, কোন ওয়েবসাইটে যাওয়া যায়, আমরা এজি শপে আমরা গেলাম। হুম, এই ওয়েবসাইটটা ঠিক কিভাবে বানানো, ওইটার কোডটা আমরা দিতে চাচ্ছি। কি করব? রাইট ক্লিক করব, ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্স, এটা ক্লিক করলাম। দেখো, এই পেজের সবটার আমার কি আছে, এইচটিএমএল টা কিন্তু চলে আসছে। এই পেজের মধ্যে দেখো কতগুলা স্ক্রিপ্ট অ্যাড করা, কতগুলা স্ক্রিপ্ট অ্যাড করা, কত আছে, কত কি সেট করে হচ্ছে ওয়েবসাইটটা বানানো। বিস্তারিত দেখুন, বিস্তারিত দেখুন, এরকম বাটন যে তোমরা দেখতে পাও, এই যে ইট 22, তারপর হচ্ছে যত অফারের টেক্সট গুলা দেখতে চাও সবগুলো কিন্তু এখানে লেখা আছে, যে বুয়েট অ্যাডমিশন ব্যাচ, বায়ো ডিকশনারি, বিজয়ের পথে, স্টোরি মোড লার্নিং অ্যাপ, তারপর ফেসবুক বাটন, ইউটিউব বাটন, সবগুলা কিন্তু এই জায়গায় দেওয়া আছে। দেখো, এই যে দেখো, আমাদের এই জায়গায় লিস্টের ভিতর এই ট্যাগ দিয়েই কিন্তু এই জায়গায় ফেসবুক পেজটা ইউজ করছে। দেখো, একটু দেখলে কিন্তু আমাদের বোঝা উচিত যে এই যে এ ট্যাগ দিয়ে কিন্তু আমাদের এই জায়গায় ওই ফেসবুকের পেজের যে লিঙ্কটা, এটা কিন্তু এই জায়গায় দিয়ে রাখছে, যে অপার্স ক্লাসরুমের পেজের লিঙ্কটা। ক্লাস কি জিনিস এটা হচ্ছে আমাদের এখন বোঝার দরকার নেই, কারণ ক্লাস হচ্ছে সিএসএস এর ক্ষেত্রে তুমি যেন হচ্ছে এটা ইউজ করতে পারো, সেজন্য হচ্ছে এটা একটা নাম দেয় আর কি, আর কিছুই না। ওই জিনিসটা বাদ দাও। সো এ হাইপার রেফারেন্স, এইচ রেফারেন্স দিয়ে তোমার ফেসবুক পেজের লিঙ্কটা দিল, টার্গেট ব্ল্যাঙ্ক দিল, তার মানে কি, সে চায় নিউ পেজ এটা ওপেন হোক। তোমাকে যেটা বুঝাইলাম, ওইটাকে, ওইটার টেক্সট কি দেখাবে, ফেসবুক পেজ। তো তুমি এই জায়গায় যাও, নিচে যাও, তুমি দেখতে পারবা যে এই যে ফেসবুক পেজ দেখছো, এখানে ক্লিক করলে দেখবা যে নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে। এই যে দেখো, নতুন পেজে অপার্স ক্লাসরুম যে পেজ আছে, ওই পেজটা ওপেন হয়েছে। কি জোস না? বলো, মজা পাইছো কিনা? ফাইজুল হোসেন বইয়ের রিডিং এ এসব দেয়া, এগুলা কি পড়তে হবে? না, পড়া লাগবে না, বাট একবার দেখে নি, আমি যেটা বললাম ওইটাই। ইসমাইল জি, নিলয় জি, ইয়েস, ওকে। তো এখন থেকে যে কোনো ওয়েবসাইটেরই তোমরা কি দেখতে পারবা, ওটা কিভাবে বানানো, ওই জিনিসটা দেখতে পারবা। ওকে, সো জিনিসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, ওকে। সো আমরা অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে মোটামুটি পড়লাম। অ্যাঙ্কর ট্যাগের হচ্ছে কোডটা আমি হচ্ছে এই জায়গায় পেস্ট করে রাখি। এখন আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইটে তো ইমেজ দেখানোর দরকার হইতে পারে, রাইট? ইমেজ দেখানোর তো দরকার হইতে পারে আমাদের। সো ইমেজটা আমরা ঠিক কিভাবে অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে? সো ইমেজ অ্যাড করার জন্য একটা ট্যাগ আছে, আমি এই জায়গায় হচ্ছে টাইটেল দেই হচ্ছে ইমেজ। সো ইমেজ অ্যাড করার জন্য যে ট্যাগটা ইউজ করা হয়, দেখো, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কি করা হয়, কোনো কিছু লিঙ্ক আপ করা হয়।
ইমেজ ট্যাগ দিয়ে কি করা হয়? ইমেজ ট্যাগ দিয়ে ইমেজ অ্যাড করা হয়। ওকে, সো আমাদের ইমেজের জন্য কি ট্যাগ? ইএমজি ট্যাগ। একদম ইজি। ইমেজ ট্যাগ দিয়ে হচ্ছে আমাদের ইমেজটা দেখাবে, বাট এখানে একটা ব্যাপার আছে। অ্যাঙ্কর ট্যাগ কি ছিল? একটা কন্টেইনার ট্যাগ ছিল, যেটা হচ্ছে ফার্স্ট রিভিশন ক্লাসে পড়াইছি। কন্টেইনার ট্যাগ কি করে? ওইটা টেক্সট কন্টেইন করে, ওইটার ভিতরে কি কন্টেন্ট থাকবে ওই জিনিসটা কন্টেইন করে সে। যেমন ওইটা একটা লেখা কন্টেইন করছিল, যেমন এসি ক্রেকার্স, এএসজি সব, এই লেখাগুলো কন্টেইন করছে। বাট একটা ইমেজ তো কোনো লেখা কন্টেইন করবে না। এই কারণে এটা হচ্ছে একটা কি ট্যাগ? কন্টেইনার ট্যাগ না। জাস্ট হচ্ছে তার কোনো ক্লোজিং ট্যাগ নাই, তার মানে সে কোনো কিছু কন্টেইন করবে না। জাস্ট অ্যাজ পিআর ট্যাগ, মানে ব্রেক ট্যাগের মতো। তোমার এটা কি করবে না? কোনো কিছু কন্টেইন করবে না। সো ইমেজের জায়গায় আবার কিন্তু তোমার আমরা যে ভুলটা করি, আমরা এই জায়গায় তো অটোমেটিক চলে আসতেছে, বাট আমি অটোমেটিক না দিয়ে এই কাজটা করি। চলো আমরা সবাই পরীক্ষালে যে কাজটা করব, ইমেজ ট্যাগ দিয়ে ওইটার ভিতরে কি লিখি জানো? ওইটার ভিতরে আমরা লিখি হচ্ছে এইচর‍্যাপ। এইচর‍্যাপ দিয়ে হচ্ছে আমরা ইমেজের অ্যাড্রেসটা দিতে যাই। তখনই হচ্ছে আমাদের ভুল হয়ে যায়। তখনই ভুল হয়ে যায়। এইচর‍্যাপ কিসে ছিল? এ ট্যাগে ছিল। এ ট্যাগে হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা আমরা এইচ রেফারেন্স দিয়ে ওইখানে একটা রেফারেন্স দিছিলাম। বাট এই জায়গায় আমাদের ইমেজের যে সোর্সটা আছে, ওই সোর্সের লিঙ্কটা দেওয়া লাগে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু কোনো রেফারেন্স দিলে হবে না। সো আমাদের ইমেজে যেটা দেওয়া লাগে এটা হচ্ছে এসআরসি বা সোর্স। এসআরসি দিয়ে কি বোঝায়? সোর্স। তাইলে আশা করি যে আমার সাথে পড়তে পড়তে তোমাদের এই জিনিসটা মনে মনে আইসা পড়তেছে, মানে মনে গাইতে যাইতেছে যে এই ট্যাগের মধ্যে কি দেওয়া লাগে? রেফারেন্স। তার মানে ওই জায়গায় কি ইউজ করবো? এইচ রেফ। ইমেজের মধ্যে দেওয়া লাগবে হচ্ছে সোর্স। তার মানে এই সোর্সটা হচ্ছে কি দিয়ে আমরা অ্যাড করব? কি অ্যাট্রিবিউট দিব আমরা? এসআরসি। এসআরসি অ্যাট্রিবিউট দিব। এসআরসি মানে হচ্ছে সোর্স। এখন এই জায়গায় হচ্ছে সোর্স বা ইমেজের লিঙ্কটা। ইমেজের লিঙ্কটা এই জায়গায় অল্টার দিয়ে যা লিখছে এটা বাদ দাও। সো ইমেজের লিঙ্কটা এই জায়গায় দিব আমরা। সোর্স দিয়ে ইমেজের লিঙ্কটা দিব। এটা চাইলে তুমি তোমার পিসি থেকেও কোনো কিছু দিতে পারো, তারপর হচ্ছে তুমি তোমার যে কোনো কিছু থেকেই কিছু দিতে পারো। ঠিক আছে, আমি যদি আমার পিসি থেকে কোনো কিছু দেই, তাহলে পিসির একটা পিকচারের নাম এই জায়গায় দিতে হবে, তাহলে ওই পিকচারটা এই জায়গায় দেখাবে। আমি যদি ওয়েবসাইট থেকে কোনো কিছু লিঙ্ক দেই, তাহলে ওইটার যে লিঙ্কটা আছে ইমেজের, ওই লিঙ্কটা এই জায়গায় দিলে ওই যে ইমেজটা ওইটা আমাদের ওয়েবসাইটে চলে আসবে। মনে করো যে আমি হচ্ছে এই যে এইটা আছে, এইটার ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলাম। সো এই যে ভার্সিটি ব্যাচের যে জেপিজিটা, এটা আমি এই জায়গায় পেয়ে গেলাম। সো আমি এই জায়গায় এটার লিঙ্কটা যেটা আছে, এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করব। এই যে দেখো, এটা কিন্তু আমাদের ইমেজের লিঙ্কটা। দেখো এই যে ভার্সিটি ব্যাচের যে ইমেজটা, এটা হচ্ছে এই যে উপরে যেটা, এটা হচ্ছে আমাদের এই ইমেজের লিঙ্কটা, তাই না? সো আমি এই ইমেজটা কপি করব, কন্ট্রোল-সি, আমাদের পেজে যাব। সো এই জায়গায় পেস্ট করে দিলাম। দ্যাট মিনস ওই ইমেজটা এখন আমাদের ওয়েবসাইটে চলে আসা উচিত। সো আমাদের ওয়েবসাইট কোথায়? আমাদের ওয়েবসাইট তো এই জায়গায় নাই। সো এই জায়গায় কি ব্যাকস্ল্যাশ দিছি? আচ্ছা, সো এই যে দেখো, আমি হচ্ছে রিলোড দিছি, ওই ইমেজটা কিন্তু এই জায়গায় চলে আসছে। দেখছো, ভার্সিটি ব্যাচের ইমেজ এই জায়গায় কিন্তু চলে আসছে। তো একটা বুঝছো? গুগলের কোডও দেখা যাবে। তুমি গুগলের ওয়েবসাইটে যাও, www.google.com, গুগল লেখো। সো গুগলের ওয়েবসাইটে যাও, www.google.com, দেখো যে কোনো পেজের তুমি হচ্ছে সোর্স কোড দেখতে পারবা। ভিউ পেজ সোর্স ক্লিক করো, দেখো গুগলের সোর্স কোড, এটা এইচটিএমএল লিখছে না অন্য কিছু লিখছে, এটা গুগলই ভালো জানে ভাই। এটা আমরা হচ্ছে বোঝারও দরকার নেই। হ্যাঁ, বাট একটা জিনিস বুঝছি। কি বুঝছি? যে হচ্ছে এই যে এই জায়গায় আমার নাম লেখা আছে যে সারার হোসেন, এটা কি? আমার হচ্ছে অ্যাকাউন্টটা, মানে গুগল অ্যাকাউন্ট কোনটা, ওই জিনিসটা লেখা আছে, এই জিনিসটা বুঝছি। আচ্ছা, তো এটা আমাদের জানার দরকার। নর্মাল ওয়েবসাইট গুলো হচ্ছে দেখবো, এটা কোনো হচ্ছে ওয়েবসাইট না, এটা তো একটা সার্চ ইঞ্জিন। সো এখানে হচ্ছে অনেক ঝামেলার কিছু আছে, রাইট? সো একটা ওয়েবসাইটের ভিতরে গেলে হচ্ছে আমরা কোডটা খুব সুন্দর করে দেখতে পাবো, এইচটিএমএল কোডটা। ওকে, সো আমাদের দেখো, আমাদের ওয়েব পেজে, আমাদের ওয়েবসাইটের যে ওয়েব পেজটা আছে, ওই পেজের মধ্যে আমাদের ছবিটা খুব সুন্দর করে চলে আসছে, রাইট? আর এখানে যা পড়ান সবই বুঝি, কিন্তু বই রিডিং পড়তে গেলে দেখি অনেক কিছুই নতুন লাগে। আমি যে ট্যাগ গুলা পড়াচ্ছি, ওই ট্যাগ গুলা হচ্ছে তুমি বইয়ে রিডিং পড়বা, তাহলে হচ্ছে তোমার হবে না, আর কিছু লাগবে না। বাট তোমার বইয়ে অনেক কিছু এক্সট্রা জিনিস দেয়া, ওই জিনিসগুলো হচ্ছে আমি এখনো পড়াই নাই, এই কারণে হয়তো একটু তোমার লাগতেছে। অভিভাবকের ক্লাসে হয়তো পড়ায় শেষ করে ফেলছে। সো রেকর্ডেড ক্লাসটা দেখলেও তোমার বইটা পড়া ইজি হয়ে যায়।
রাইট? ইমেজটা আবার প্লিজ, আচ্ছা। সো আমাদের ওয়েবসাইটে আমরা চাই একটা ইমেজ অ্যাড করতে। সো এর জন্য যেই ট্যাগটা লাগবে, ইমেজ ট্যাগ লাগবে। সো ইমেজ ট্যাগটা তো লাগবে বুঝলাম। ইমেজ ট্যাগটার কোনো স্টার্টিং ট্যাগ নাই, মানে কোনো এন্ডিং ট্যাগ নাই, মানে এটা কি কোনো কিছু কন্টেইন করবে না, কোনো কিছু এই আইএমজি ট্যাগটা কন্টেইন করবে না। হ্যাঁ, আচ্ছা। সো এই ইমেজটা আমি যেটা দিব, তার তো একটা লিঙ্ক লাগবে। আমরা তো কোন ইমেজটা দিব এটা তো বুঝতে পারতেছি না। আমরা চাইলে আমাদের পিসি থেকে একটা ছবিও এখানে দিতে পারবো, অথবা আমরা চাইলে হচ্ছে ওয়েবসাইট থেকে কোনো একটা ছবি এই জায়গায় দিতে পারবো। আমরা একটা পিসি থেকে যদি আমাদের কোনো একটা ছবি দিতে চাই, আমি একটু স্ক্রিনশটটা অফ করে একটা ছবি হচ্ছে আমাদের ওই ফোল্ডারটা নিয়ে যাই, তাহলে হচ্ছে জিনিসটা ইজিয়ার হবে। যে পিসির ছবিটা কিভাবে হচ্ছে ওই জায়গায় আনবো, তাহলে ওইটা বুঝতে পারবে। কোন ছবিটা যে দেই, আচ্ছা অপারবের একটা ছবি আছে, এটাই দিই। ওকে, সো আমি আবার স্ক্রিনশটটা ওপেন করতেছি। এই জায়গায় হচ্ছে আমাদের অপার ভাই একটা ছবি আমরা নিয়ে আসলাম এই ফোল্ডারে। সো আমি যদি এই জায়গায় আপার ডট জেপিজি এই ছবিটা অ্যাড করি, দেখো এখন হচ্ছে আমি কন্ট্রোল সেভ দিলাম, তাহলে দেখো দুইটা ছবি কিন্তু আমাদের এই জায়গায় চলে আসে, যে ভার্সিটি ব্যাচের ছবিটা আর অপার ভাইয়ের ছবিটা। কিন্তু কথা হচ্ছে যে এই ছবিটার সাইজ এত ছোট আর এই ছবিটার সাইজ এত বড় আসলো, এই জিনিসগুলো তো আমাদের সেট করা লাগবে, যে কোনটার সাইজ কত, অ্যালাইনমেন্ট কিরকম, মিডিলে হবে নাকি সাইডে হবে, সাইজ কতটুকু রাখবো, কতটুকু বড় রাখবো, এটা কি রাউন্ড হবে নাকি চার কোনো অবস্থায় রাখবো, এই সবগুলা জিনিস তো আমাদের সেট করতে হবে, রাইট? সো জাস্ট অ্যাড করা জিনিসটা বুঝছো কিনা, যে আমাদের ইমেজটা অ্যাড করাটা বুঝছো কিনা, যে ইএমজি ট্যাগ এর ভিতরে হচ্ছে সোর্স কোড, মানে হচ্ছে আমাদের ইমেজের যে সোর্সটা, এটা আমরা অনলাইন থেকেও দিতে পারি, আমাদের আমাদের পিসি থেকেও দিতে পারি। ওকে, ইসমাইল ক্লিয়ার, কারিম ক্লিয়ার, তারপর বাকিরা। তাকিয়া ক্লিয়ার, নিলয় বর্মন ক্লিয়ার। ওকে, এখন কথা হচ্ছে যে মনে করো কোনো নেটওয়ার্ক ইস্যুর কারণে আমাদের এই পেজটা এইটুকু লেখলেই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইমেজ দেখাবে, এটা ফর শিওর, সো এইটুকু লেখলেই হয়ে যাচ্ছে। বাট কোনো একটা কারণে আমাদের ইউজারের ওয়েব পেজটা লোড হতে দেরি হচ্ছে নেটওয়ার্কের কারণে। সো যদি ইমেজটা লোড হতে না পারে, তাহলে যেন কিছু একটা লেখা ভাসে, যেটা দেখে হচ্ছে ইউজার বুঝতে পারে যে জায়গায় কি ছবি ছিল। সো ওইটার জন্য আমাদের এই জায়গায় আরেকটা অ্যাট্রিবিউট দিতে হয়, কারণ এটা কি একটা এক্সট্রা ইনফরমেশন, যে ইমেজটা লোড না হইলে কি দেখাবে, এক্সট্রা একটা ইনফরমেশন। সো এক্সট্রা ইনফরমেশন কি দিয়ে দেয়, একটা অ্যাট্রিবিউট দিয়ে দেয়। সো আমরা যে কি দিতে পারি, যদি ইমেজটা না দেখায়, ওই যে লেখাটা ওইটা দেখা যাচ্ছে অল্ট, এএলটি অল্ট, বা অল্টারনেট, ইমেজের অল্টারনেটে এটা দেখাবে। ইমেজটা যদি না লোড করতে পারে, অল্টারনেটে এই টেক্সটটা দেখাবে। সো এই টেক্সটে আমরা কি লিখতে পারি, সো ইউজার জন্য বুঝতে পারে যে এখানে কি ছিল, অপার ভাইয়ের একটা ছবি ছিল, তো অপার ভাইয়ের নামটা এই জায়গায় লিখে দিলাম। যদি ইমেজটা লোড না হয়, তাহলে এই লেখাটা দেখাবে। যদি ইমেজটা লোড হয়ে যায়, তাইলে তো কোনো সমস্যা নেই, দেখো ইমেজ লোড হয়ে গেছে, তো এই জায়গায় কি নাই, কোনো সমস্যা নেই, ওই লেখাটাও কিন্তু ভাষা নাই। বাট কোনো একটা কারণে ইমেজটা যদি লোড না হইতো, তখন কি দেখাইতো, আমাদের ওই লেখাটা দেখাতো। এখন মনে করো যে আমি অপার ডট জেপিজির জায়গায় এপিএ ডট জেপিজি দিছি, বাট এই ছবিটা তো এক্সিস্ট করে না, সেটা কি লোড হইতে পারবে, পারবে না। তখন হচ্ছে কি দেখাবে, তখন দেখাবে যে দেখো, যে এই যে এরকম, যে একটা ছবির মতো, যেটা হচ্ছে কার, এই জায়গায় একটা টেক্সট দেখাচ্ছে যে নুমি ইসা তারক, কারণ কি ইমেজটা লোড হইতে পারে নাই। তো যখনই তোমরা দেখবা যে ওই পেজে কোনো একটা ছবি লোড হইতে পারে নাই, বাট একটা লেখা ভাসছে, দ্যাট মিনস ওই জায়গায় অল্ট দিয়ে এরকম কিছু একটা লেখা দিয়ে দিস। আর ইমেজটা কেন লোড হইতে পারে নাই, কারণ এই লিঙ্কে কোনো ভ্যালিড ইমেজ নাই, এপিএ ডট জেপিজি কোনো ভ্যালিড ইমেজের লিঙ্ক না। তো এখানে যদি আপার ডট জেপিজি দিই, আবার দেখবা খুব সুন্দর করে ইমেজটা লোড হয়ে যাবে। বুঝছি সবাই? বলো ক্লিয়ার কিনা, চ্যাট বক্স। নিলয় বর্মন ক্লিয়ার, তাকিয়া ক্লিয়ার, ইসমাইল ক্লিয়ার, রাহি ক্লিয়ার। ওকে, ডান, ঠিক আছে, সেম ক্লিয়ার, ঠিক আছে। সো এখন মনে করো যে আমি উপরের ভার্সিটি ব্যাচের ছবিটা আমি এখান থেকে হচ্ছে মুছে দিচ্ছি, শুধু অপর ব্যাচ ছবিটা থাকবে। এখন এটা নিয়ে হচ্ছে আমরা একটা কাজ করব।
আমরা চাই এই ছবিটা ঠিক এতটুকু জায়গায় দেখাক, মানে হচ্ছে এই কর্নারে শুধু একটু জায়গায় দেখাক। সো আমার এটা কি করতে হবে, এটার হাইট আর উইথ যেটা আছে, মানে এটার উচ্চতা আর প্রস্থ এই দুটো সেট করে দিতে হবে, যে এটার উচ্চতা কত হবে, প্রস্থ কত হবে। এখন এই জায়গায় কথা হচ্ছে যে ভাইয়া এই জিনিসগুলো আমরা কিভাবে করব। এই জিনিসগুলোর যে প্রকৃত নিয়ম, যে যেভাবে করা উচিত ওয়েবসাইট তৈরি করতে গেলে, সেটা হচ্ছে সিএসএস ফাইলে বা সিএসএস দিয়ে করা উচিত। বাট আমরা যেহেতু এইচটিএমএল শিখতেছি, এই কারণে আমরা সিএসএস এ যাইতেছি না। আমরা নর্মাল হাইট আর উইথ এর যে অ্যাট্রিবিউট আছে ওই দুটো অ্যাট্রিবিউট ইউজ করব। সো আমরা চাইলে এটার সাথে দুটো অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। একটা হচ্ছে হাইট। হাইট আমি মনে করো দিয়ে দিলাম হচ্ছে, কত দিব, লেটস সে 50 px। পিএক্স কি এখনই বোঝাচ্ছি, নো প্রবলেম। আর যে উইথ আছে, এই উইথটা আমরা সেট করলাম হচ্ছে মনে করো যে 50 px। একটা স্কোয়ার ছবি হচ্ছে আমরা এরকম সিলেক্ট করলাম, দেখো কত ছোট হয়ে গেছে ছবিটা, অনেক ছোট হয়ে গেছে। সো আমরা একটু বড় করি, দেই এটা 500 দেই, এটাও 500 দেই। এখন সেভ করি, দেখো মোটামুটি কিন্তু বড় দেখাচ্ছে। বাট এখানে কিন্তু ফরমেশনটা চেঞ্জ হয়ে গেছে, কারণটা কি? কারণ আমাদের ছবিটা কিন্তু আমাদের স্কোয়ার মোডে ছিল না, বাট আমরা এই জায়গায় স্কোয়ার করে দিয়েছি। দ্যাট মিনস এটা কি হয়ে গেছে, স্কোয়ার মোডে না থাকলেও এটা কিন্তু চেপে স্কোয়ার হয়ে গেছে, এই কারণে ছবিটা একটু লম্বা আসতেছে। বাট আমাদের প্রকৃত ছবিটা কি, এটা কি হচ্ছে এত লম্বা হবে না, এটা লম্বাটা একটু কম হবে। তো আমি হচ্ছে এটার হাইটটা একটু কমাই, লেটস সে হাইটটা 400 দিই, তাহলে দেখি সুন্দর দেখায় কিনা। সো হাইটটা 400 দিলাম, মোটামুটি এনাফ দেখাচ্ছে, এনাফ সুন্দর দেখাচ্ছে, রাইট? ওকে। সো হাইট আর উইথ এই জিনিসটা বুঝছো কিনা সবাই, বলো। ক্লিয়ার? রাহি ক্লিয়ার, তাকিয়া ক্লিয়ার, ইসমাইল ক্লিয়ার। ওকে, ডান। এখন হচ্ছে আমরা একটা জিনিস চাই, এটার আগে মনে করো আমি একটা অ্যাঙ্কর ট্যাগ লিখি, বা এটার পরে আমি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ লিখি। যে এখানে হচ্ছে একটা এ ট্যাগ লিখলাম, এ ট্যাগের ভিতরে হচ্ছে আমরা কোনো একটা কিছু লিখবো, যে ক্লিক হিয়ার। হ্যাঁ, ক্লিক হিয়ার। তারপর এটার ভিতরে একটা লিঙ্ক দিই। কি লিঙ্ক দিতে পারি, আমি হচ্ছে আপার্স ক্লাসরুমের লিঙ্কই দিয়ে দিই। ওকে। সো মনে করো যে আপার্স ক্লাসরুমের যে লিঙ্ক আছে, ওই লিঙ্কটাই হচ্ছে আমি ওই জায়গায় দিয়ে রাখলাম। আচ্ছা, সো এই যে দেখো এই লিঙ্কটা আছে, আমি এই জায়গায় দিয়ে রাখলাম। সো আমি সেভ দিলাম, অন্য ওয়েব পেজে যাই। এই জায়গায় দেখো যে এই ছবির পরেই ক্লিক হেয়ার এরকম কিছু একটা দেখাচ্ছিল, তাই না? ক্লিক হেয়ার এরকম কিছু একটা দেখাচ্ছিল। বাট আমরা যদি একটা কাজ করি, এতক্ষণ কি দেখাইছিল অ্যাকচুয়ালি, আমরা যখন একটা পি ট্যাগ দেই, পি ট্যাগ যখন শেষ হয় আরেকটা পি ট্যাগ দেই, ওটা কিন্তু নিচে নিচে আসে। বাট কেন এইটা ঠিক এই ইমেজের পরেই আসছে, কেন নিচে আসে নাই? মনে প্রশ্ন আসে তো অবশ্যই, যে কেন ভাইয়া এই ট্যাগটা এটার নিচে আসে নাই আর এইটার পরেই কেন আসছে। আচ্ছা, এতটুকু আমাদের কথা ঠিকঠাক, মানে আমরা এটার উত্তর খুঁজে বের করবো, সমস্যা নেই। আমরা চাই এই ক্লিক হেয়ার যে এই লেখাটা আছে এটা হচ্ছে সেন্টার অ্যালাইন করব। সো আমি চলো হচ্ছে এই জায়গায় অ্যালাইন করি, ইকুয়ালস টু সেন্টার। সেভ দিই, কোনো কাজ হয় নাই, কোনো কাজ কিন্তু হয় নাই। আমি অ্যালাইন সেন্টার দিলাম, তারপরেও কোনো কাজ হয় নাই। হুম, তারপরেও কোনো কাজ হয় নাই। এর কারণটা কি? অথবা আমি এই অ্যালাইনটা ইমেজেও দিই, এই ইমেজেও হচ্ছে এই অ্যালাইনটা মনে করে আমি দিচ্ছি, অ্যালাইন সেন্টার দিলাম। সেই ইমেজটা সেন্টারে আসার পর আর কথা, তোমাদের তথ্য অনুযায়ী বা তোমাদের মনে যেটা বলতেছে যে ইমেজটার মধ্যে আসার কথা, বাট দেখো আসে নাই। কারণটা কি? এটার কারণটা কি? এটা আরেকটা কারণ আছে। এটার কারণটাই চলো এখন এক্সপ্লেন করবো, যে কেন এটা মিডিলে আসে নাই, এই ইমেজটা কেন মিডিলে আসে নাই, এই জিনিসটা হচ্ছে এখন এক্সপ্লেন করবো। সো আমি একটু আগে যাই, একটু আগে যে হচ্ছে দুইটা জিনিস লিখি। একটা হচ্ছে মনে করো স্প্যান বা পি ট্যাগ দিয়ে 4টা ওয়ার্ড লিখি। পি ট্যাগ দিয়ে 4টা ওয়ার্ড লিখলাম, ঠিক আছে, ভালো কথা। আর স্প্যান দিয়ে আমি হচ্ছে 4টা ওয়ার্ড লিখলাম। ওকে। এখন আমি দেখতে চাই যে আমাদের ওয়েব পেজে ঠিক কিরকম দেখাবে, অবশ্যই সিমিলারলি এরকম দেখাবে কিছু একটা।
বাট এই জায়গায় একটু সমস্যা হচ্ছে, আমরা ইমেজটা হচ্ছে এখান থেকে হচ্ছে মুছে দিই আপাতত। সো এটাকে হচ্ছে কমেন্ট আউট করে দিই। সো এটাকে হচ্ছে কমেন্ট হয়ে গেছে। এটা কমেন্ট দেওয়া জিনিসটাও বুঝলা যে আমাদের সি প্রোগ্রামিং এ হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে হচ্ছে আমাদের কমেন্ট দিতে হইতো, বাট এই জায়গায় হচ্ছে আমাদের কি করতে হয়, একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট তারপরে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন দুইটা সমান সমান দিয়ে এরকম ভাবে কমেন্ট দিতে। কমেন্ট আমাদের সিলেবাসে নাই, সো লাগবে না, একটু দরকার নেই। ঠিক আছে, কমেন্ট কিভাবে দিতে হয় এই জিনিসটা দরকার নেই, এই জিনিসটা আপাতত বাদ দাও। সো কমেন্ট মানে কি, এটা হচ্ছে আমাদের কাউন্ট হবে না কিরকম টাইপের। সো দেখো, দুটা জিনিস কিন্তু সেম আসতেছে, আমাদের পি ট্যাগ আর হচ্ছে স্প্যান ট্যাগ, দুটা জিনিসে কিন্তু আউটপুট সেম আসতেছে, তাই না? আউটপুট কিন্তু সেম আসতেছে, বাট দুইটার মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স আছে, যে জিনিসটা বুঝতে পারলে দেখবা যে লাইফ ইজি হয়ে গেছে। আমি এখান থেকে ইন্সপেক্ট দিচ্ছি, ইন্সপেক্ট দিয়ে জানি কি দেখে, কোডটা দেখে। আচ্ছা, এখন আমি হচ্ছে এটা একটু জুম করি, চলো। জুম করার আগে এই জায়গায় হচ্ছে জুম করা লাগবে না, আমরা হচ্ছে এই জায়গায় এই যে সিলেক্টরটা আছে, এই সিলেক্টরটা সিলেক্ট করি। এখানে একটা জিনিস দেখতে পাবো, দেখো একটা জিনিস, আমি সিলেক্টরটা দিয়ে যখনই এই ট্যাগটার উপর যাচ্ছি, এই ট্যাগটার উপর যাচ্ছি, এই যে এই লেখাটার উপর যাচ্ছি, কতটুকু ঘর সিলেক্ট হয়েছে? পুরা ডাইমেনশন, তাই না? পুরো যে পেজ আছে, সবটা পেজ এই জায়গায় সে জায়গা নিয়ে নিছে, বাট ওর লেখাটা কিন্তু পুরা পেজ জুড়ে নাই, তারপরে ও সবটা পেজ নিয়ে নিছে। এইরকম এলিমেন্ট গুলাকে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কি করে, পুরাটা পেজে সে জায়গা নিয়ে নেয়। হোক সে এক লাইন লিখছো বা এক এক ওয়ার্ড লিখছো বা একটা অক্ষর লিখছো, সে পুরাটা পেজের জায়গা সে নিয়ে নিবে, এটাকে বলো ব্লক এলিমেন্ট। আর এই জায়গায় দেখো, আমি এটার উপর ধরি, এটা কতটুকু জায়গায় নিচ্ছে, এটা ঠিক যেই জায়গায় আছে ওই জায়গাটাই নিচ্ছে, যেই জায়গায় সে আছে ওই জায়গায় সে নিচ্ছে। এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট, অর্থাৎ সে যতটুকু জায়গা আছে ঠিক ততটুকু জায়গায় সে হচ্ছে নিছে। বা আমি যদি হচ্ছে এই জায়গায় তোমার হচ্ছে এইখান থেকেও দেখাই, আমরা হচ্ছে এই জায়গায় একটু বড় করি এটাকে। যাই হোক, তোমার পি এর মধ্যে সিলেক্ট করছো, পি টেকটা সিলেক্ট করছো, দেখো পুরাটা যে উইথ আছে সবটা জায়গা সে দখল করছে। স্প্যানে সিলেক্ট করছো, যতটুকু লেখা আছে ঠিক ততটুকুই সে সিলেক্ট করছে, ততটুকুই সে কি করছে, সিলেক্ট করছে। তার মানে স্প্যানটা ঠিক কতটুকু জায়গা নেয়, সে যতটুকুর মধ্যে তার লেখা আছে ঠিক ততটুকু জায়গায় নেয়। পিটা ঠিক কতটুকু জায়গা নেয়, যতটুকুর মধ্যে তার লেখা আছে ওইটা তো নেয়, পুরা সবটা জায়গায় নেয়, পুরা সবটা জায়গায় সে হচ্ছে নিয়ে নেয়। ওকে, ভিন্ন কথা। আমি হচ্ছে আরেকটা ট্যাগ লিখি, মনে করো যে এখানে হচ্ছে আমি H3 ট্যাগ লিখলাম, H3 দিয়ে হচ্ছে আমি একটা হেডিং লিখলাম, যে হেডিং এটা। সো এই H3 ট্যাগ ঠিক কতটুকু জায়গা নেয়, এটা চলো দেখি। H3 এর মধ্যে ধরলাম, এটাও দেখো পুরোটা ব্লক হয়ে গেছে। একটা জিনিস যেটা বলতেছে এটা খুবই মনে রাখবা, খুব সুন্দর করে মনে রাখবা, যেগুলা ব্লক এলিমেন্ট ওইগুলার মধ্যে যদি আমি অ্যালাইন সেন্টার দেই, সে তার পুরো ব্লকের মধ্যে চলে আসে। কথাটা ক্লিয়ার? যেগুলা ব্লক এলিমেন্ট মানে পি ট্যাগ বা H3 ট্যাগ, এই ট্যাগ গুলা যেগুলো হচ্ছে পুরো স্ক্রিনের জায়গাটা নিচ্ছে, ওইগুলোর মধ্যে যখন আমি অ্যালাইন সেন্টার দিব, ওগুলা মিডিলে চলে আসবে। কারণ কি, ওইগুলা তো পুরাটা জায়গায় নিচ্ছে, ওগুলো তো মিডিলেই আসতে পারবে। দেখো এই পুরা পেজের মিডিল কি এইটুকু না, তো সে এইটুকুর মধ্যে চলে আসতে পারবে, তো প্যারা নেই। তো তখন অ্যালাইনমেন্ট টেকটা আমাদের কাজ করতেছে, অ্যালাইনমেন্ট যে অ্যাট্রিবিউট সেটা কাজ করতেছে। বাট যখন আমরা ইনলাইন ব্লক যে এলিমেন্ট গুলো আছে ওইগুলো আমরা ইউজ করতেছি, তখন আমাদের কাজটা যেটা হচ্ছে, আমাদের অ্যালাইন ট্যাগটা কাজ করতেছে না। এর কারণটাকে, আমি যদি অ্যালাইন সেন্টার দেই, সে কোন জায়গার সেন্টারে আসবে, সে ঠিক যতটুকু জায়গা নিয়েছে এইটুকু জায়গার সেন্টারই তো সে আসবে। তো এইটুকু জায়গার সেন্টার আসলে তো আমাদের আর পেজের মধ্যে আসবে না, তো এটাকে আমরা দেখতেও পারবো না। বুঝা গেছে ব্যাপারটা? সো সেম কাজটাই হয় হচ্ছে আমাদের এই ইমেজ ট্যাগের মধ্যে। সো আমি যদি এটাকে কমেন্ট একটা সরায় দিই, দেখো, আর আগের লেখাগুলো এখান থেকে সরায় দিই। সো এখন দেখি চলো, যে আমি এই জায়গায় একটা বিআর দিয়ে নতুন লাইন প্রিন্ট করে হচ্ছে ওই অ্যাঙ্কর ট্যাগটা দেওয়ার জন্য। তো এখন দেখো, আমাদের এই জায়গায় আমি যদি ইমেজ ট্যাগটা সিলেক্ট করি, কতটুকু জায়গা নিছে, সে যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায় নিছে। অ্যাঙ্কর ট্যাগটা সিলেক্ট করি, কতটুকু জায়গা নিছে, সে যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায় নিছে। তাইলে বলো, এখানে যদি আমি অ্যালাইন সেন্টার দেই, কাজ কি করবে? কাজ করবে? বলো।
চ্যাট বক্স কাজ করবে না, নিলয় না, ইসমাইল না, তাকিয়া না, রাহি না। সো অ্যালাইন যদি এখানে কাজ করাইতে চাই আমাকে কি করতে হবে? এই ইমেজটা পুরাটা জায়গায় নাই নাই, মানে এটা ব্লক এলিমেন্ট না। এখানে যদি অ্যালাইন কাজ করাইতে হয় আমাদের অবশ্যই এটাকে আগে ব্লক এলিমেন্ট বানাইতে হবে। এটাকে কি করতে হবে? ব্লক এলিমেন্ট বানাইতে হবে। এই ব্লক এলিমেন্ট কিভাবে বানায়? সিএসএস ইউজ করে বানায়। সিএসএস আমরা ইউজ করতেছি না, সো আমরা এটা শিখবো না। বাট তোমাদের বোঝানোর জন্য বা জানার জন্য আমি বলে রাখলাম যে ইমেজ ট্যাগ আর হচ্ছে অ্যাট্রিবিউট ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ এগুলো কি এলিমেন্ট? এগুলো হচ্ছে আমাদের ইনলাইন ব্লক এলিমেন্ট। এগুলো হচ্ছে যেই জায়গায় আছে ওই জায়গাটুকুই সে নিবে। আর ব্লক এলিমেন্ট যেগুলো ওগুলো সম্পূর্ণটা জায়গা নিবে। ঠিক আছে? আমি এখন একটা কোড লিখি, এটা না বুঝলেও কোনো সমস্যা নাই। আমি হচ্ছে মনে করি এখানে একটা একটু সিএসএস লিখি। সো আমি এই জায়গায় স্টাইল দিয়ে সিএসএস লিখতেছি। সিএসএস এর ভিতরে আমি মনে করো লিখলাম যে ডিসপ্লে, ডিসপ্লে, ডিসপ্লে হচ্ছে ব্লক। ডিসপ্লে ব্লক করা মানে হচ্ছে আমি এটাকে হচ্ছে ব্লক এলিমেন্ট বানিয়ে দিচ্ছি। এখন যদি একটু দেখি যে বডির ভিতর ইমেজটা একটা দেখো, ইমেজে সিলেক্ট করছি, এটা কি হয়েছে? ব্লক হয়েছে? আগে যেরকম ছিল এরকম কি আছে এখন? না, পুরোটা স্ক্রিনে নিছে। সো এখন চাইলে আমরা কি করতে পারবো? এটাকে মিডিলে সরাইতে পারবো। এখন চাইলে এটাকে আমরা মিডিলে সরাইতে পারবো। ঠিক আছে? বাট অ্যাঙ্কর ট্যাগটা দেখো, এটা কিন্তু আবার ওই আগের জায়গাটুকু আছে, যতটুকু জায়গা আছে সে ততটুকু জায়গার মধ্যে আছে। ওই অ্যাঙ্করটাকে আমরা ব্লক এলিমেন্ট বানাই দিই। সো স্টাইল ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক মানে হচ্ছে এটাকে ব্লক এলিমেন্ট বানাই দিচ্ছে আর কিছুই না। সো এই জায়গায় হচ্ছে কি করব? স্টাইল, স্টাইলের মধ্যে একটা সিএসএস অ্যাড করব, ডিসপ্লে ব্লক। সো ডিসপ্লে ব্লক করে দিলাম। দেখো ডিসপ্লে ব্লক। এখন দেখো অ্যাঙ্করটাকে সিলেক্ট করি, পুরোটা জায়গায় নিছে। এই যে দেখো পুরোটা জায়গায় নিছে, পুরোটা জায়গা নিছে। ঠিক আছে? এখন হচ্ছে কোনটা আমাদের জন্য সুবিধা, কি পুরাটা ব্লক হওয়া নাকি যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায় নেওয়া? অবশ্যই যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায় হচ্ছে আমাদের জন্য ভালো। এর থেকে বেশি জায়গা নেওয়াটা আমাদের জন্য ভালো না, কারণ আমরা তো এরকমও চাইতে পারি যে এই জায়গায় অপরাধের ছবির পরে আমি হচ্ছে আরেকটা ছবি অ্যাড করবো। সো এরকম তো আমি চাইতে পারি, রাইট? সো এই জিনিসটা আমাদের ব্লক করা কি ভালো নাকি ভালো না? অবশ্যই ভালো না। বাট ব্লক করা কেন দরকার? সেন্টার আনার জন্য। এখন কথা হচ্ছে যে ব্লক না করে কি সেন্টারে আনা যাবে না? অবশ্যই আনা যাবে। ওইটার জন্য ওই ইমেজের বাইরে আরেকটা তোমার জিনিস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে ব্লক। আমি হচ্ছে জিনিসটাকে একটু ইজিলি বোঝাই। একে তো হচ্ছে আমরা এটাকে ব্লক করে সেন্টারে আনতে পারি, বাট ব্লক করা আমাদের জন্য সুবিধার না। কারণ কি, পাশে হচ্ছে অন্যান্য ইমেজ আমাদের অ্যাড করা লাগতে পারে। সো এটা যেভাবে আছে ওইভাবেই থাক, কোনো সমস্যা নেই। সো এটাকে সেন্টারে আনতে আমাদের কি করতে হবে? এই যে ইমেজটা যেই সেগমেন্টটাতে আছে, এই যে ইয়েলো সেগমেন্টটা, ওই সেগমেন্টটা আমাদের হচ্ছে আরেকটা ট্যাগ দিয়ে সিলেক্ট করতে হবে। ওটাকে বলা হয় ডিভ ট্যাগ। ওটাকে বলা হয় ডিভ ট্যাগ। দ্যাট মিনস আমি যদি একটা ট্যাগ নেই, সো এই স্প্যান ট্যাগ আর ডিভ ট্যাগ এগুলাই মূলত ওয়াইডলি ইউজ হয় তোমার হচ্ছে বাকি ট্যাগ গুলোর তুলনায়। সো আমাদের একটা ট্যাগ নেই যেটা নাম হচ্ছে ডিভ। হ্যাঁ, ডিভ ট্যাগ নেই একটা। এটার ভিতরে হচ্ছে আমি এই কাজটা করলাম, মনে করো যে ইমেজটা রাখলাম। এই ডিভ ট্যাগের ভিতরে আমি হচ্ছে ইমেজটা রাখলাম। হুম, দেখো ডিভ মানে কি, আমি একটা ডিভিশন বা একটা জায়গা নিছি, আর কিছুই নেই নেই। একটা জায়গা নিছি, এটার স্টাইলও আমি দেইনি, কিছুই দেইনি। সো একটা জাস্ট জায়গা নিছি, আর কিছুই আমি করি নেই, নেই নেই। So এখন আমি যদি এখানে হচ্ছে দেখি, তাহলে দেখো ডিভে আমি সিলেক্ট করলাম, দেখো ডিভ কতটুকু জায়গা নিচ্ছে? পুরোটা জায়গায় নিচ্ছে। ডিভ কিন্তু পুরোটা জায়গায় নিচ্ছে, বাট আমার ইমেজ যেটা, আমার ইমেজটা কিন্তু ওর আগের জায়গায় নিচ্ছে। দ্যাট মিনস এই ডিভের ভিতর আমরা চাইলে আরো ইমেজ চাইলে এখন অ্যাড করতে পারবো, যেটা পাশাপাশি পাশে পাশে আসবে। এবং ওই ইমেজ গুলা কি করবে না, এই ডিপ যতটুকু জায়গা নিছে ওই জায়গাটাকে ওভারফ্লো করবে না, মানে ওই জায়গা থেকে বেরিয়ে যাবে না। আমি আরেকটা ইমেজ নিতে পারি এই ডিপের ভিতর, আরো ইমেজ নিতে পারি। ওগুলো সবগুলোর পজিশন আমি সিলেক্ট করতে পারি যে কোনটা কোন পজিশনে থাকবে। ঠিক আছে? সো আপাতত এতটুক আমরা বুঝলেই হবে যে ডিফ আসলে কাজটা কি। আর হচ্ছে ইনলাইন ব্লক আর ব্লক এলিমেন্ট জিনিসটা পার্থক্য একটু বুঝলেই হবে। তো আশা করি এই জিনিসটা এসএসসি তে নাই, জিনিসটা আশা করি বুঝতে পারছো। সো ইমেজ দিয়ে আমরা যদি হচ্ছে সার্চ করি কি একটা ছবি, আপার ডট জেপিজি, তাহলে এখানে কি আসবে? ওই ছবিটা আসবে। অল্টার দিয়ে আমরা একটা লেখা লিখে দিতে পারি যে এখানে হচ্ছে আপার ভ্যাট ছবি আছে। তো এটা যদি আমি হচ্ছে সেভ দিই, তাইলে দেখো এখানে পুরো ছবিটা চলে আসতেছে ওয়েব পেজে। এটাকে চাইলে হচ্ছে আমি আমার মতো রিসাইজ করে নিতে পারি হাইট আর উইডথ দিয়ে। ACIGST হাইট, আমি হাইট দিলাম হচ্ছে 400,
px, আর উইথ দিলাম হচ্ছে 500 বা 450 বা 550 px। সো সেভ করি, আমাদের দেখো ছবিটা খুব সুন্দর করে এখানে চলে আসছে। ঠিক আছে, সো এতটুকু বুঝছি সবাই, যে 8জন আছে, ফাইজুল, ইসমাইল, কারিম, তারপর নিলয়, রাহি, তাকিয়া, সুমু। নিলয় ক্লিয়ার, রাহি ক্লিয়ার, ইসমাইল ক্লিয়ার, ক্লিয়ার। তাকিয়া ক্লিয়ার। বলো কারো কোনো কনফিউশন থাকলে বলো। কারো কোনো কনফিউশন আছে? আমার সাথে সরাসরি কথা বলতে পারছো, সো কোনো সমস্যা নেই। দেখো আমাদের এইচএসসি তে এতটুকুই আসবে, তুমি হচ্ছে একটা ইমেজ সোর্স থেকে এভাবে অ্যাড করতে পারলেই হয়েছে। আমাদের এইচএসসি সিলেবাসের বাইরে কিছু নাই। অ্যাঙ্কর ট্যাগে তুমি একটা ওয়েব পেজের লিংক অ্যাড করলেই হয়েছে, এইচএসসি সিলেবাসে আর কিছু নাই। বাকি যা কিছু বললাম এতক্ষণ, ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট, তোমাদের জানার জন্য, যাদের হচ্ছে ইন্টারেস্ট আছে, যে যাদের হচ্ছে কেন প্রশ্ন মনে আসে বেশি, যে কেন এরকম হয় নাই, কেন এরকম হয় নাই। কারণ তুমি হচ্ছে নিজে যখন প্র্যাকটিস করবে, এরকম সিচুয়েশন আসতেই পারে যে এটা পাশে চলে আসছে, তখন তোমার মনে প্রশ্ন আসবে যে কেন এরকম হয় নাই, কেন এরকম হয়েছে। সো ওই প্রশ্নের উত্তরটা কি দিয়ে দিলাম। ঠিক আছে, সো ইসমাইল ক্লিয়ার, ফাইজুল ক্লিয়ার, ওকে, ডান। সো এখন আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে অ্যাড করে রাখি, যে ইমেজ সোর্সটা আসলে কিভাবে অ্যাড করে। আচ্ছা, সো অ্যাঙ্কর ট্যাগ আর ইমেজ ট্যাগ, এই দুটা জিনিস আমরা বুঝলাম। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মার্জিন, প্যাডিং, এই জিনিসটা, আর বর্ডার। সো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে মার্জিন, তারপর প্যাডিং, তারপর হচ্ছে বর্ডার। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা শিখবো হচ্ছে লিস্ট ট্যাগ, মানে হচ্ছে LIUL, এই জিনিসগুলো শিখবো। ঠিক আছে, বর্ডার বুঝতেই পারতেছো, মার্জিন মানে পেজের সাইডে যে মার্জিন করি ওইটা। পেডিং মানে কি? পেডিং মানে হচ্ছে তোমার হচ্ছে ওই বর্ডারের ভিতরে কতটুকু জায়গা নিবে, আর বর্ডার হচ্ছে বর্ডার। আচ্ছা, নর্মালি আমি যদি বুঝাই, খুবই সুন্দর জিনিস, খুবই ইজি জিনিস। এই জায়গায় দেখবা ইন্সপেক্ট করলে প্রত্যেকটা পেজের কোনায় এই জিনিসটা দেয়া থাকে, এই জিনিসটা দেয়া থাকে। এই জিনিসটার আসলে মিনিংটা কি? এটার অনেক মিনিং, এটার অনেক মিনিং, এই জিনিসটার অনেক মিনিং। আমি হচ্ছে যদি তোমাকে হচ্ছে এটাকে বড় একটা পিকচারে দেখাই, গুগলে সার্চ করলে আশা করি পেয়ে যাব। HTML ব্লক মডেল, তাহলে আসা উচিত। হ্যাঁ, এই তো দেখাচ্ছে। তো একটা কিছুর তুমি একটা টেক্সট লিখলা, একটা টেক্সট লিখলে এটাকে পিকচার সরায় দিয়ে আমরা হচ্ছে মনে করি একটা টেক্সট লিখি। কি টেক্সট লেখা যায়? যে পি ট্যাগ, এটার ভিতর হচ্ছে আমরা লিখি লরেন 23, মানে 23টা ওয়ার্ড দেখলাম আমরা, আর কিছুই না। সো আমি এখন এটা রান করলাম, দেখো 23টা ওয়ার্ড আমাদের দেখাচ্ছে। হ্যাঁ, 23টা ওয়ার্ড আমাদের হচ্ছে দেখাচ্ছে এই জায়গায়। আমি চাইলে এটা একটা বর্ডার সিলেক্ট করতে পারি। বর্ডার কি দিয়ে সিলেক্ট করে? CSS দিয়ে সিলেক্ট করে। সো তুমি স্টাইল লিখলে, স্টাইল, এটার মধ্যে তোমার দিতে হবে বর্ডার। বর্ডার বর্ডার হচ্ছে 3টা ডাটা নেয়। একটা হচ্ছে কতটুক তার হচ্ছে প্রস্থ হবে, মানে সে কতটুকু জায়গা নিয়ে থাকবে, তার কতটুকু হচ্ছে সে মোটা হবে বা চিকন হবে সেই জিনিসটা। তারপর হচ্ছে সে সলিড হবে নাকি ড্যাশ হবে তার বর্ডারটা, তার কালারটা কি হবে। সো আমি এই জায়গায় কি লিখবো? 2px সলিড, মনে করো ব্ল্যাক বা রেড। এটা মানে কি? 2px মানে এটা হচ্ছে তার উইথ, সে কতটুকু বড় হবে বা প্রস্থ তার কতটুকু হবে। সলিড মানে হচ্ছে এটা সলিড, মানে এটা সলিড স্ট্রেট লাইন হবে। তারপর হচ্ছে রেড দিল। সো এখন দেখি, চলুন দেখো, একটা 2px সলিড রেড, এরকম একটা কি হয়ে গেছে আমাদের, একটা বর্ডার এই জায়গায় ক্রিয়েট হয়ে গেছে, বর্ডার। ঠিক আছে, এতটুকু বুঝলাম। এখন এখন আসি মার্জিন আর প্যাডিং। মনে রাখবা এই জিনিসটা এসিএ থাকতে আমি বুঝি নাই, মানে এসিএ থাকতে আমার এই জিনিসটা খুবই ঝামেলা হয়েছিল, বাট বুঝতে পারিনি। এখন দেখো তোমরা খুব ইজিলি বুঝবা। তোমার এই বর্ডারের ভিতরে একটা কন্টেন্ট আছে, দেখো বর্ডারের ভিতরে লেখাটা হচ্ছে তোমার কন্টেন্ট, রাইট? তুমি যদি মার্জিন সেট করো, তুমি যদি তোমার এই যে কন্টেন্টটা যে ট্যাগে আছে ওই ট্যাগে যদি তুমি মার্জিন সেট করো, তাহলে এই যে জায়গাটা, এটা কোন দিকে জায়গা নিবে? এটা জায়গা নিবে হচ্ছে এই বর্ডারের বাইরের দিকে সে জায়গা নিবে। জায়গা নেওয়া মানে কি? আমরা একটু আগেই বুঝছি যে জায়গা নেওয়া মানে কি অ্যাকচুয়ালি। আমি যদি এটাকে পি ট্যাগের জায়গায় এটাকে যদি স্প্যান ট্যাগ দিই, এটাকে যদি স্প্যান ট্যাগ দিই, সেভ দিই, আর এখানে যদি হচ্ছে আহ ইন্সপেক্ট দিই,
আমি এটাকে একটু বড় করি, এই জায়গায় বড় হচ্ছে না, আমাদের এই জায়গায় হচ্ছে জুমটা একটু বাড়াই 100% বা একটু কমাই। দেখো স্প্যান ট্যাগ দেওয়া মানে কি, আমি কি বলছিলাম, স্প্যান ট্যাগ দিলে এটা কতটুকু জায়গা নিবে, যতটুকুর মধ্যে আছে ঠিক ততটুকুই, কারণ স্প্যানটা কি আমাদের একটা ইনলাইন, রাইট? দেখো যতটুকু জায়গার মধ্যে আছে ততটুকু। এখন আমি যদি এটার উপর মার্জিন সেট করি, মার্জিন সেট করে এটাতে জায়গাটা নিবে সেটা হচ্ছে তার বর্ডারের বাইরে সে জায়গা নিবে। আর যদি প্যাডিং অ্যাড করি, সে যে জায়গাটা নিবে সেটা হচ্ছে বর্ডারের ভেতরে জায়গা নিবে, অর্থাৎ আমাদের যে লেখাটা আছে ওটা বর্ডার থেকে একটু ভিতরে চলে আসবে। অর্থাৎ মার্জিন দিলে সেটা বাইরে জায়গা নেয়, মানে বর্ডারের বাইরে জায়গা নেয়, বাইরে তার যে উইথ আছে সেটা বাড়ায়। আর যদি প্যাডিং দেই তাহলে তার ভিতরে যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটা ঠিক কতটুকু ভিতরে থাকবে সেটা সিলেক্ট করে। সো আমি এখানে দুইটা জিনিস দিই, একটা হচ্ছে মার্জিন, নর্মালি তুমি হচ্ছে মার্জিন দিয়ে লিখতে পারবো এটা। সো মার্জিন, মার্জিন দিয়ে হচ্ছে আমি দিলাম হচ্ছে মনে করো কত, 10 px, সেভ দিলাম। দেখো এখন এই পাশে দেখো 10 px হয়ে গেছে। আমি যদি এই জায়গায় দেখাই তোমাকে বডিটা, দেখো এই যে দেখো বাইরে আরো অনেকটুকু জায়গা নিচ্ছে, বাইরে আরো 10 px জায়গা নিচ্ছে, রাইট? এই যে এই জায়গাটা দেখো বাইরে আরো 10 px জায়গা নিচ্ছে। আমি যদি এটাকে আরো বাড়াই, যে তুমি এই জায়গায় চাইলে বাড়াইতে পারো, তুমি এই জায়গায় চাইলে বাড়াইতে পারো, এই যে দেখো মার্জিন, এই মার্জিনটা তুমি এই জায়গা থেকে বাড়াইতে পারো, মনে করো 50 দিলা, দেখো তোমার মার্জিনটা কিন্তু বেড়ে গেছে। এখন প্যাডিং জিনিসটা কোন দিকে জায়গা নিবে, প্যাডিং নিবে হচ্ছে ভিতরের দিকে যায়। তোমার এটা টেবিলের ক্ষেত্রে অনেক সময় লাগে, যখন তোমরা টেবিল পড়বা তখন ওই টেবিলে হচ্ছে অনেক সময় প্যাডিং ইউজ করতে বলে আমাদের। সো প্যাডিং জিনিসটা কোন দিকে জায়গা নিবে, আমাদের হচ্ছে ভিতরে জায়গা নিবে। দেখো আমাদের কিন্তু আগে একদম লেখাটা একদম এইটার বর্ডারের সাথে লেগে লেগেছিল, এখন কিন্তু এই বর্ডার থেকে আরো ভিতরে চলে আসছে, বর্ডার থেকে আরো ভিতরে চলে আসছে এই লেখাটা। বুঝতে পারছো পিএক্স দ্বারা কি বোঝায়? এই তো সুন্দর একটা প্রশ্ন করছো, যেটা এতক্ষণ এক্সপ্লেন করার সময় খুঁজতেছিলাম বাট এক্সপ্লেন করতে পারিনি। পিএক্স মানে হচ্ছে পিক্সেল, পিএক্স মানে হচ্ছে পিক্সেল। আমাদের ল্যাপটপের যে স্ক্রিন আছে বা ফোনের যে স্ক্রিন আছে, ওই স্ক্রিনটাকে অনেকগুলা ছোট ছোট ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা যে ক্ষুদ্রতম একক, মানে স্ক্রিনের ভাগের যে ক্ষুদ্রতম একক, ওটাকে বলা যাচ্ছে পিক্সেল। আমরা ক্যামেরা ইউজ করি, যে 12 মেগাপিক্সেল বা 48 মেগাপিক্সেল, ওটা মানে কি, ওটা যে ছবিটা তুলে ওই ছবিটা ঠিক 48 মেগাপিক্সেল, মেগা মানে কি 10⁶, তার মানে ওই ছবিটাকে তুমি যদি 46 × 10⁶ এতগুলো স্কোয়ারে ভাগ করো, ওই যে ছোট যে একটা একক পাবা, ওটা হচ্ছে তোমার পিক্সেল। ওইটা মানে হচ্ছে একটা একক। তুমি হচ্ছে এরকম ভাবে চিন্তা করতে পারো যে তোমার অনেকগুলা লাইট আছে, যেমন হচ্ছে তোমার বিভিন্ন দোকানের উপরে লেখা থাকে যে অমুক দোকান। তো ওই যে ছোট ছোট এলইডি গুলা না, ওইগুলোই হচ্ছে তুমি পিক্সেলের একটা ফর্ম ভাবতে পারো, যে পিক্সেলের একটা বড় ভার্সন ওইটা। এই জায়গায় যদি এই জায়গায় একটা এলইডি দিতাম, এই জায়গায় একটা এলইডি দিতাম, এই জায়গায় একটা এলইডি দিতাম, তারপর এবার যদি এলইডি গুলা দিলাম, আমি এই লাইটটাকে গ্রিন দিলাম, এই লাইটটাকে গ্রিন দিলাম, এই লাইটটাকে গ্রিন দিলাম, গ্রিন দিয়ে আমি একটা কিছু লেখা লিখলাম, তো তুমি ওই লেখাটা পড়তে পারতেছো, রাইট? বাট ওটা কিন্তু একদম এইচডি ক্লিয়ার হবে না। কারণ কি, তোমার এই যে লাইট গুলাকে অনেক বড় বড়, রাইট? এটাকে এইচডি ক্লিয়ার বা অনেক ক্লিয়ার কখন হবে, যখন এই তোমার যে এককটা, ওই এককটা যত ছোট হবে তোমার ছবিটা তত শার্প হবে, তত বেশি সুন্দর হবে। ওইটাকে বলা হয় পিক্সেল। দ্যাট মিনস স্ক্রিনের বা তোমার হচ্ছে যে কোনো কিছুর পিক্সেল যত বেশি, তোমার পিকচারটাকে তত বেশি তুমি জুম করেও দেখবে যে ফাটবে না ওইটা। ওকে, সো পিএক্স মানে হচ্ছে পিক্সেল। দ্যাট মিনস ওই যে ক্ষুদ্রতম একক, ওইটার 3 ঘর হচ্ছে সে একটা প্যাডিং নিবে। ঠিক আছে, প্যাডিং মানে হচ্ছে জায়গা নিবে সে। ফলো বুঝছে কিনা এতটুকু সবাই? ইসমাইল বলছে ভাইয়া বর্ডার বুঝি নাই, বর্ডার কোনটুকু বোঝো নাই, এইটুকু যে 2 px সলিড রেড এতটুকু বোঝো নাই, নাকি মার্জিন প্যাডিং এতটুকু বোঝো নাই? ভাই শুধু বর্ডার, বর্ডার এটুকু। আচ্ছা, তুমি চাইলে এই জায়গায় এরকম করতে পারতা, তুমি এই বর্ডারটাকে এভাবে না দিয়ে তুমি একটা কাজ করতে পারতা, যে বর্ডার উইথ 2 px, বর্ডার স্টাইল হচ্ছে তোমার সলিড, তারপর হচ্ছে বর্ডার যে কালার ওইটা হচ্ছে তোমার রেড। দেখো এই যে বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার, তিনটাকে একসাথে আমরা লিখে ফেলছি যে 2 px সলিড রেড। মানে এটা হচ্ছে কতটুকু জায়গা নিবে সে, কতটুকু প্রস্থ নিবে 2 পিক্সেল, এবং সেটা সলিড হবে, এবং এটা কি হবে, রেড হবে, কালারটা হবে রেড। বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া বর্ডারের হ্যাঁ বলো। স্টাইলটা সলিড বাদে আর কি কি হতে পারে? বর্ডারের বুঝতে স্টাইলটা পারিনি, বর্ডারের স্টাইলটা
ভাইয়া বর্ডার স্টাইল সলিড দিচ্ছে না এখানে, আচ্ছা, আর কি সলিডের কি জায়গায় হতে পারে তুমি চাইলে এটা হচ্ছে সলিড ড্যাশ বাদে? করতে পারতে, ড্যাশ করতে পারতে। তো ড্যাশ করলে মনে দেখো কি আসতো, একটা ড্যাশের মতো হয়ে গেছে, right? এরকম কিন্তু হয়ে গেছে, দেখো একটা ড্যাশের মতো কিন্তু হয়ে গেছে এটা, বুঝতে পারছো? তো সলিড মানে হচ্ছে এটা জি সলিড লাইন হবে, ভাইয়া। ড্যাশ মানে ড্যাশ লাইন হবে। আচ্ছা, সো এতটুকু বুঝলাম যে মার্জিন মানে হচ্ছে বাইরে জায়গা নেই, প্যাডিং মানে হচ্ছে ভিতরে জায়গা নেই। সো এতটুকু হচ্ছে আমাদের মার্জিং এর প্যাডিং। আরো ডিটেলস অনেক আলোচনা করা যায় মার্জিং এর প্যাডিং নিয়ে। সো এখন চলো একটা ছোট্ট প্রজেক্টের মতো করি, যে একটা ছোট্ট ওয়েবসাইট বানাই, যেই জায়গায় হচ্ছে আমাদের ভাইয়াদের নাম লেখা থাকবে। সো এক এক ভাইয়ার নামের উপর ক্লিক করলে বা কিছু একটার উপর ক্লিক করলে সেটা হচ্ছে ওই পেজে নেবে, মানে ওই ভাইয়ের পেজে নেবে, ঠিক আছে? ওকে, সো আমি হচ্ছে এই জায়গায় একটা নতুন স্লাইড খুলে নিই। এটার নাম দিলাম হচ্ছে প্রজেক্ট, ঠিক আছে? প্রজেক্ট নিলাম। ওকে, সো আমি এটার হচ্ছে প্রজেক্ট নামে হচ্ছে এই হোমের মধ্যে হচ্ছে আমি প্রজেক্ট করব। ওকে, এই হোমটাকে হচ্ছে আমি লাইভ সার্ভারে অন করে নিই, তাহলে হোমের মধ্যে যা লিখবো সেটা হচ্ছে লাইভে দেখতে পারবো। ওকে, হোম ডট এইচটিএমএল আমার লাইভে আছে, ঠিক আছে। সো আমি যে কি করব, আমি এই জায়গায় হচ্ছে এইচটিএমএল এর যে ফরম্যাটটা সেটা এই জায়গায় অ্যাড করে দিলাম, ঠিক আছে, ভালো কথা। এখানে কোনো অ্যাট্রিবিউট দিলাম না, এইচটিএমএল কোন ল্যাঙ্গুয়েজে সেটা দরকার নেই আমাদের। তারপর এখানে হচ্ছে টাইটেল দিলাম কি, যে মাই প্রজেক্ট, মাই প্রজেক্ট। বডির মধ্যে আমরা কি দিতে পারি, বডির ব্যাকগ্রাউন্ড কালারটা একটু সিলেক্ট করে দিই। তো বডির মধ্যে একটু স্টাইল দেই, স্টাইল, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই একটা, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিই একটা ব্লুইশ টাইপের কিছু একটা, এটা তুমি চাইলে চেঞ্জ করতে পারবে। সো আমি এখান থেকে চেঞ্জ করি, ডিরেক্ট নর্মাল যে কালার গুলো আছে মানে রেড বা ব্লু, এই কালার গুলো এতটা সুন্দর লাগে না। সো এখান থেকে এরকম একটা কালার দিচ্ছি। ওকে, আচ্ছা, এটার যে টেক্সট কালার আছে ওই টেক্সট কালারটা আমি দিই হচ্ছে হোয়াইট। সো নর্মাল কালার যেটা ওইটা টেক্সটের কালার, ওইটা আমি দিই হচ্ছে হোয়াইট। ওকে, সো বডির আমরা কিছু স্টাইলিং করে ফেললাম। সো বডির ভিতর আমরা কি করতে পারি, বডির ভিতর হচ্ছে চারটা অ্যাঙ্কর ট্যাগ দিতে পারি, বা কি করা যায়, বডির ভিতর আমরা চাইলে কোনো কিছু বাটনের মতো কিছু করতে পারি, মানে চারটা অ্যাঙ্কর ট্যাগই করি চলো, বা তিনটা অ্যাঙ্কর ট্যাগ করি। সো একটা অ্যাঙ্কর ট্যাগ করি, এটার মধ্যে href দিয়ে আমরা হচ্ছে একটা পেজ বানাবো যেটার নাম হচ্ছে আপার ডট এইচটিএমএল, সেটাই যাবে। হ্যাঁ, আমি একটা দিয়ে দেখাচ্ছি, তারপর তোমরা হচ্ছে এগুলা করবা। আর এখানে হচ্ছে কি লেখা দেখাবে, যে নুমেরি সাত্তার অপার, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে বিআর দিলাম, মানে নতুন লাইন প্রিন্ট হইলো। তারপর মনে করো যে আমি হচ্ছে এই জায়গায় আরেকটা ওয়েব পেজ ওপেন করবো যেটার নাম হচ্ছে ওভি ডট এইচটিএমএল। এই জায়গায় আমি এটার নাম দিতে পারি ওভি দত্তা তুষার। ওকে, সো আমি এটা হচ্ছে রান করে দেখি যে আমার এটা কিরকম দেখাচ্ছে। আমি সেভ দিই, সেভ দিলে দেখো এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, দুইটার নাম দেখাচ্ছে, বাট জিনিসটা সুন্দর দেখাচ্ছে না। কারণ কেন সুন্দর দেখাচ্ছে না, কারণ আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের কালারটা সে অ্যাঙ্কর ট্যাগের ডিফল্টটা নিয়ে নিয়েছে। আমি যে আগে যে কালারটা দিয়েছি সেটা হয় নাই, এখানে ওভাররাইট হয়ে গেছে কালারটা, তার ডিফল্টটা চলে আসছে। তার মানে এই অ্যাঙ্কর ট্যাগের আমাদের কি দিতে হবে, কিছুটা ডিজাইন দিতে হবে, রাইট? কিছুটা ডিজাইন করতে হবে আমাদের এই অ্যাঙ্কর ট্যাগ। এখন কথা হচ্ছে, আমি যদি ডিজাইন দেই, এই অ্যাঙ্কর ট্যাগের জন্য আলাদাভাবে আমাকে ডিজাইন দিতে হবে, এই অ্যাঙ্কর ট্যাগের জন্য আলাদাভাবে আমাকে ডিজাইন দিতে হবে। এর থেকে ভালো আমরা যদি আলাদা একটা সিএসএস ফাইল আমরা এখানে ইউজ করি। তো সিএসএস ফাইল আমরা ইউজ করব না, আমরা হেডের ভিতরে কি লিখবো, স্ক্রিপ্ট নামক একটা ট্যাগ দিব, যেটা হচ্ছে আমাদের কি, সরি স্টাইল, স্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট, সো স্টাইলের জন্য আমি একটা ট্যাগ দিলাম। এই স্টাইলের ভিতরে আমরা যা লিখবো ওইটা এই জায়গায় লেখা যেই কথা, এই জায়গায় আমরা স্টাইল দিয়ে লেখা যেই কথা, এই জায়গায় স্টাইলের যে ট্যাগটা দিলাম হেডের ভিতর, এই জায়গায় স্টাইল লেখা একই কথা, ঠিক আছে। সো আমি এই জায়গায় যদি এ লিখে একটা সেকেন্ড ব্রেকেট দিই, এখন এ এর মধ্যে আমি যত ইচ্ছা স্টাইল দিতে পারবো। আমি যদি এ এর কালারটা যদি হোয়াইট করি, দেখো জিনিসগুলো আরো সুন্দর দেখাবে।
আগে আমি এই জায়গায় যে কাজটা করতাম, মানে এই জায়গায় যদি আমি এরকম করতাম যে স্টাইল স্টাইল, তারপরে হচ্ছে আমি এই জায়গায় হচ্ছে কালার হোয়াইট, এইখানে যে কাজটা হইতো ওই জায়গায় সিমিলার কাজই করছি। দেখো স্টাইলের ভিতর আমার এই বডির ভিতর যত এ ট্যাগ আছে সবগুলার কালার আমি হোয়াইট করে দিলাম, মানে টেক্সটের কালার হোয়াইট করে দিলাম আলাদাভাবে, স্টাইল না দিয়ে। ঠিক আছে, কোনটা তোমাদের কাছে ইজিয়ার মনে হচ্ছে, আলাদাভাবে নাকি ভিতরে? বলো। আমাদের সিলেবাসে কিন্তু আলাদা দেওয়ার নাম নাই। আমরা এই প্রজেক্টটা নিজের মজার জন্য করতেছি বা নিজে একটু শিখার জন্য করতেছি, এটা এইসি জন্য ইম্পর্টেন্ট না। এইসি তে এগুলা প্রজেক্ট মাঝে দিবে না তোমাদের। ওকে, ঠিক আছে, আলাদা করলে একজন বলছে যে ইজিয়ার, সো আলাদা এটা সুন্দর দেখায়। আচ্ছা, নীলে বলছে ভিতরে, সো ভিতরে করি, তোমাদের সিলেবাস হচ্ছে ভিতরে করাই নাও। সো আমরা দুইটারই কালার হচ্ছে কি করে দিই, হোয়াইট করে দিই। ওকে, সো আমি হচ্ছে দুইটার মধ্যেই স্টাইল দিয়ে কালারটা কি করে দিলাম, হোয়াইট করে দিলাম। বাট আমরা একটা ভুল করে ফেলছি, এই জায়গায় হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। ওকে, সো আমি এটা সেভ দিই। এখন দেখো কালারটা কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে, বাট এখানে আন্ডারলাইন হয়ে আছে, মানে আমাদের যে এ অ্যাঙ্কর ট্যাগের যে বাই ডিফল্ট স্টাইলিং আছে ওই বাই ডিফল্ট স্টাইলিংটা এখন এই জায়গায় প্রেজেন্ট। তো আমি যে কি করতে পারি, ওই বাই ডিফল্টটা যেটা আছে মানে টেক্সট ডেকোরেশনটা বাই ডিফল্ট এটা নান করে দিই, মানে বাই ডিফল্টের যে ডেকোরেশনটা আছে ওইটা এখন আর থাকবে না। তো আমি আরেকটা সিএসএস এড করলাম যেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, ওইটাকে আমি দেই হচ্ছে নান। সো এখন দেখি, সো এখন মোটামুটি একটু সুন্দর দেখাচ্ছে। সো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। দেখো এই জায়গায় যে কাজটা হচ্ছে নুমেরি সত্তার অপার আর অবিদত্ত তুষার দুইটা হচ্ছে নিচে নিচে আসতেছে। আমরা চাইলে হচ্ছে দুইটাকে হচ্ছে একই লাইনে আনতে পারি, সো এই বিয়ারটা না দিলেই দুইটা হচ্ছে একই লাইনে চলে আসবে। একই লাইনে আসার কারণটা কি, কারণ দুইটা একই, দুইটা যে অ্যাঙ্কর ট্যাগ দুইটাই হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট মানে কি, প্রথম যে এ ট্যাগটা আছে এটা শুধু আমাদের এই নুমেরি সত্তার অপার এতটুকু জায়গা সে কভার করতেছে। আর দ্বিতীয় যে এটা একটা সেটা হচ্ছে অবিদত্ত তুষার এতটুকু জায়গায় সে কভার করতে হবে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি ইন্সপেক্টে গিয়ে তুমি হচ্ছে এই জায়গায় বডির মধ্যে গিয়ে তুমি হচ্ছে এই জায়গায় দেখো যে এই যে এই অ্যাঙ্কর টেকটা কতটুকু জায়গায় কভার করছে, এই অ্যাঙ্কর টেকটা কতটুকু জায়গায় কভার করছে। ওকে, সো এতটুকু হইলো। বাট আমরা চাই যে মনে করো যে কোনো একটা কারণে আমাদের নবীর সাত্তার অপার আর অভিদত্ত তুষার এই দুটা মিডিলে আসো, মানে মধ্যে আসো। এখন মধ্যে আনা কেমনে পসিবল, এই দুইটা তো আর ব্লক এলিমেন্ট না, আমরা জানি ব্লক এলিমেন্ট হলে অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে আমরা মধ্যে আনতে পারতাম, তাই না? আমরা একটা কাজ করতে পারি, আমরা যে কাজটা করতে পারি, আমরা এই জায়গায় মার্জিন অ্যাড করতে পারি। তো আমি যদি প্রথমটায় মার্জিন দেই, মনে করো মার্জিন, মার্জিন একটা হচ্ছে আমি ট্যাগ দিলাম, সিএসএস দিলাম, ওই মার্জিন আমি দিলাম হচ্ছে মনে করো 30 px, প্রথমটার মার্জিন দিলাম 30 px। তার মানে ওই যে একটা মার্জিন ক্রিয়েট হবে, এটা কি এই অ্যাঙ্করটাকে বাইরের দিকে মানে বর্ডারের বাইরের দিকে একটা মার্জিন ক্রিয়েট হবে, যেটা 30 px দেবে, এটা কিন্তু বাইরের দিকে একটু বেশি জায়গা নিচ্ছে। এখন আমি যদি ইন্সপেক্ট দিই, তাহলে মধ্যের জায়গাটা কার সাথে যাবে বলো তো, অভিদত্ত তুষারের জায়গা নাকি নুমেরি সত্তার অপরের জায়গা? মধ্যের জায়গাটা নুমেরি সত্তার অপরের জায়গা। দেখ, অভিদত্ত তুষার কিন্তু তার জায়গাতেই আছে, নুমেরি সত্তার অপর কি করছে, বাইরের দিকে একটা মার্জিন নিয়েছে। রাইট, একদমই ক্লিয়ার, একদম ইজিয়ার। সো আমরা আরেকটা কাজ করতে পারি, কি কাজটা করতে পারি, এদেরকে যদি মিডিলে আনতে চাই বা মধ্যে আনতে চাই, তাইলে আমাদের যে কাজটা করা লাগবে সেই কাজটা হচ্ছে আরো বেশি মার্জিন অ্যাড করতে হবে। সো আমি এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমি হচ্ছে আহ, বাম সাইডের মার্জিনটাকে আমার বাড়াইতে হবে প্রথমত। রাইট, সো আমি দুই পাশে মার্জিনটা না বাড়িয়ে আমি হচ্ছে বাম পাশের মার্জিন লেফট যেটা, মার্জিন লেফট মার্জিন লেফট যেটা, ওই লেফটটাকে আগে বাড়াবো, আগে মধ্যে আনা হচ্ছে আমার কাজ। মার্জিন লেফট যেটা ওইটাকে আগে বাড়াই। সো এখন সেভ দেখো, শুধুমাত্র লেফটে হচ্ছে আমাদের মার্জিনটা নিছে, শুধুমাত্র লেফটে মার্জিন নিছে। মার্জিন নেওয়া মানে কিন্তু সেটা লেফট রাইট দুই দিকেই নেওয়া, বাট আমাদের মার্জিনটা কোন দিকে নিছে, এখন শুধুমাত্র লেফটে নিছে, কারণ আমি বলে দিছি মার্জিন লেফট। এখন এইটা আমি বাড়াই আস্তে আস্তে। দেখো এখানে তুমি চাইলে এটা বাড়াইতে পারবা, এখানে তুমি চাইলে এটা খুব ইজিলি এখান থেকে তুমি হচ্ছে বাড়াইতে পারবা। দেখো আমি হচ্ছে বাড়াইতেছি, 44 45 হচ্ছে, বাট এটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে না। দেখো আমি যদি এটা বাড়াই, এটাকে যদি হচ্ছে 500 দিই, দেখো মিডিলের কাছাকাছি চলে আসছে, আর একটু 500 দিই বা আরেকটু বাড়াই, 550 দিলে, মানে আমি লাইভ এডিট করে বুঝতে পারছি ঠিক কোথায় কোথায় যাচ্ছে। তো 550 দিলে মোটামুটি মিডিলে চলে আসে।
বা একটু কম দেয়, 500 দেয়। সো দেখো এটাকে রিলোড করলে কিন্তু চলে যাবে, মানে এটা কিন্তু আমাদের কোডে নাই, আমরা এই জায়গায় টেস্ট করে দেখলাম জাস্ট। সো আমি এই জায়গায় এই মার্জিনটা লেফট যেটা এটাকে 500 দিলাম, মানে বাম পাশে সে 500 জায়গা নিবে, কে নিবে? নুরি সতেরোপার। তো এখন দেখো এই যে নুরি সতেরোপার বাম পাশে সে 500 জায়গা নিছে, অভিদত্ত তুষার কিন্তু কোনো জায়গা নেয়নি। তো আমি অভিদত্ত তুষারকেও বাম পাশে একটা জায়গা নিতে বলি, যেন নুরি সত্তা থেকে একটু দূরে দেখা যায় অভিদত্ত তুষারকে। ওকে, সো এই জায়গায় হচ্ছে আমি অভিদত্ত তুষারের বাম পাশে হচ্ছে 30 px জায়গা নেই, 300 নিয়ে 30 px নেই। ওকে, সো দেখো এখন এই দুজনের মধ্যে একটু গ্যাপ দেখা যাচ্ছে, অভিদত্ত তুষার বামে একটু জায়গা নিচ্ছে, নুরি সত্তার পর বামে অনেকটা জায়গা নিচ্ছে। সো এই যে দেখো দুইজনের বাটন আমরা পেয়ে গেলাম, খুব সুন্দর দুইটা বাটন। হ্যাঁ, খুব সুন্দর দুইটা বাটন আমরা পেয়ে গেলাম। ওকে, সো প্রজেক্টটা কিন্তু সুন্দর হয় নাই, উপরে যদি দুজনের দুইটা ছবি থাকতো তাহলে অবশ্যই সুন্দর দেখা যাইতো। তো আমরা একটা কাজ করি, উপরে দুইটা ছবিও অ্যাড করি। সো এই অ্যাঙ্কর ট্যাগের উপরে আমরা হচ্ছে একটা ছবি অ্যাড করি, লেটস সে একটা ইমেজ অ্যাড করি। ইমেজটা হচ্ছে আপার, আপার ডট জেপিজি, জেপিজি। ওকে, অল্টার দিয়ে কিছু একটা লেখা দেখা যাবে, এটা আমাদের দরকার নেই। ওকে, সো আমি এটা সেভ করি, দেখি কি আসে। দেখো অপার খুব বড় করে আসছে, বাট মেরিসাত্তার অপার আর অভিদত্ত তুষার দেখো কত ছোট করে আসছে। সো অপারের কি করতে হবে আমাদের? সাইজ ছোট করতে হবে অপারের, ঠিক আছে? ওকে, সো আমাদের যে অপার যে ইমেজটা আছে ওইটার হাইট আর উইথ আমাদের কি করতে হবে? ছোট করতে হবে। সো আমি একটা কাজ করতে পারি, আমি হাইট দিতে পারি মনে করো 300 px বা 400 px, আর উইথ দিতে পারি মনে করো যে 500 px। এখন সেভ করে দেখি ঠিক কতটুকু হয়, বাট এখনো সুন্দর লাগতেছে না। সো আমরা আরেকটু ছোট করব এটাকে, আহ আরো ছোট করি। সো হাইটটাকে আমরা দেই হচ্ছে মনে করো 200, আর উইথটাকে দেই হচ্ছে আমরা 500 300। এখন হচ্ছে উইথটা অনেক বেশি দেখাচ্ছে, তো এটাকে 250 করতে হবে, 250। এগুলো কিন্তু লাইভে করা যায়, মানে হচ্ছে এই জায়গায় হচ্ছে আমরা জাস্ট হচ্ছে দেখিয়ে দেখে করতে পারবো, মানে এই জায়গায় হচ্ছে আমরা চেঞ্জ করে তাই তার এই জিনিসটা দেখে দেখে করতে পারবো, এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম আর কি। সো আমাদের অপার যে ছবিটা আছে এটা যে জায়গাটা দেখি কতটুকু জায়গা নিচ্ছে, ঠিক এতটুকু জায়গা নিচ্ছে। অপার যে জায়গাটা আছে ঠিক এতটুকু জায়গা নিচ্ছে এই ইমেজটা। আমরা চাই হচ্ছে আরেকটা ইমেজ অ্যাড করতে, অভিদত্ত তুষার, যেটা কোন দিকে থাকবে? অপারের সাথে থাকবে। ওকে, সো আমরা অভিদত্ত তুষার ভাইয়ের একটা ছবি এখানে অ্যাড করব, ঠিক আছে? ওই ছবিটা হচ্ছে ইমেজ দিয়ে অ্যাড করব। সো অভিদত্ত তুষার ভাইয়ের ছবি আমাদের লাগবে, দেখি অনলাইনে পাই কিনা, গুগলে সার্চ করে। অভিদত্ত তুষার ভাই এত ফেমাস মানুষ, সো গুগলে যদি ছবি থাকে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। আমি তো একদম পুরানা কালের, বাচ্চা কালের ছবি পেয়ে গেছি। সো এটাকে হচ্ছে আমাদের আনতে হবে। এটাকে আনতে হলে কি করব আমরা? ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। সো নিউ ট্যাবে হচ্ছে এটার লিঙ্কটা পেয়ে যাব আমরা। সো এখান থেকে হচ্ছে এটার লিঙ্কটা পেস্ট করে দিই, অল্টার দিয়ে দেখাবে হচ্ছে কিছু একটা, ওইটা আমাদের দেখার দরকার নেই। সো এখন হচ্ছে এটা সেভ দিই, সেভ দিয়ে হচ্ছে আমাদের ওয়েব পেজে আসি। দেখো আমাদের ওয়েব পেজে কি আসছে, অপর ভাইয়ের ছবিটা ঠিক আছে, বাট ওই ভাইয়ের ছবিটা অনেক বড় হয়ে গেছে, হাইট আর উইথ আমরা সেট করে দেই নাই। সো অপর ভাইয়ের যেটার হাইট আর উইথ দিলাম, ওই ভাইয়েরটারও সেম হাইট আর উইথ দেই। চলো, সো এইটারও হাইট আর উইথ আমরা সেম করে দিই। সো এখন দেখো বিবাহের হাইট আর উইথ সেম করে দিলে ওই জিনিসটা সুন্দর লাগতেছে না, কারণ বিবাহের ছবিটা একটু লম্বা বেশি ছিল, যে কারণে হচ্ছে একটু প্রস্থ মনে হচ্ছে বেশি। যাই হোক, এই দুটাকে আমরা কি চাই, যে এই যে নামগুলো আছে নামগুলোর উপরে অপর ভাইয়ের নামের উপরে অপর ভাইয়ের ছবি আসুক, ওই ভাইয়ের নামের উপরে ওই ভাইয়ের ছবি আসুক। তো অপর ভাইয়ের যে ছবিটা ওটাকে আরো অনেকটা ডান পাশে আনতে হবে। তো আমরা কি করব, এখানে একটা মার্জিন লেফট লাগাইতে হবে অপর ভাইয়ের ছবির সাথে। তো অপর ভাইয়ের ছবির সাথে কি লাগাবো? মার্জিন লেফট। তো এই যে এটা অপর ভাইয়ের ছবি, আমরা ছবির সাথে আমরা লাগাবো হচ্ছে মার্জিন লেফট। আমাদের কোডটা অনেকটাই মেসি দেখাচ্ছে, এর কারণ হচ্ছে তোমার কি, আমরা এই ভিতরে ভিতরেই হচ্ছে স্টাইলিংটা করতেছে, এই কারণে হচ্ছে মেসি দেখাচ্ছে। বাট আমাদের যখন অ্যাকচুয়াল ভাবে করার নেও, ওইটা কি, জাস্ট হচ্ছে কোড, তার সাথে হচ্ছে আমাদের ওই সিএসএস টা আলাদা ফাইলে। মানুষ লিভ নিয়ে নিচ্ছে, এটার কারণ কি? কারণটা কি হচ্ছে কঠিন লাগতেছে নাকি এক্সট্রা জিনিস জিনিস করাচ্ছে এই কারণটায়, নাকি এক্সট্রা জিনিস পাচ্ছি এই কারণটাই হচ্ছে লিভ নিচ্ছে সবাই? বুঝলাম না। আচ্ছা, সো আমাদের এই জায়গায় কি করতে হবে,
মার্জিন, আচ্ছা মার্জিন তো আমাদের স্টাইলিং এ যাবে। সো স্টাইল, প্যারা নেই, তোমরা যদি না চাও এক্সট্রা জিনিস পড়াবো না, শুধু এই দিয়েই শেষ করে দিব। ওকে, আমি আছে স্টাইল দিয়ে মার্জিন লেফটটা যেটা এটা একটু বাড়ালাম, ওইটা আরেকটু বাড়ানো লাগবে ওভারটার জন্য। সো যেন হচ্ছে মিডিলে আসে। তো আমি এই জায়গা থেকে দেখি ঠিক কতটুকু লাগবে। সো এই যে ওভারভার ইমেজ মার্জিন লেফট, এটাকে হচ্ছে আমি যদি এখানে যদি 400 জায়গায় 450 করি, বা 450 করলে বেশি হয়ে যাচ্ছে, এখানে যেটা লাগবে সেটা হচ্ছে অলমোস্ট 440। তারপরে হচ্ছে না 430 দিলে আগে ঠিক হবে, 430। এখন মোটামুটি ঠিক আছে। তো ওভারহেডটা লাগবে আমাদের 430। তো আমরা এই জায়গায় কি করি, এই মার্জিন লেফটটা 430 করে দিই। তারপর অভিভায়ের ইমেজে হচ্ছে কিছুটা হচ্ছে মার্জিন লেফট দিই, যেন হচ্ছে ছবিটা ওভারহেড থেকে একটু দূরে দেখায়। সো এইবার ছবিটার পাশেও কিছুটা হচ্ছে মার্জিন লেফট দিয়ে হচ্ছে আমি 20 px দিই। সো কিছুটা দূরে দেখাবে। আচ্ছা, বাট ওইবার যে নিচের যে লেখাটা আছে এটা অনেকটাই কাছে চলে আসছে ওভারহেডটার সাথে। সো এটাকে একটু দূরে নিতে হবে, এটাকে হচ্ছে 70 px দিই। সো অনেকটাই দূরে যাবে, মোটামুটি আরেকটু দূরে আমাদের নেওয়া লাগবে। সো এই যে এটা 70 px দিলে হবে না, মনে করো 100 px দিই, আর একটু লাগবে। সো 110 দিই। 110 দিলে মোটামুটি হচ্ছে 113 দিই। সো 113 দিলে মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। সো আমরা এই জায়গায় কি দিব, এটার মার্জিন লেফট যেটা এটা হচ্ছে 113। এবার বুঝে বুঝে হচ্ছে দেখে দেখে ওয়েবের কাজগুলো করতে হয় জিনিসটাকে সুন্দর বানানোর জন্য। দেখা গেল মোটামুটি কিন্তু আমাদের এটা সুন্দর দেখাচ্ছে। সো এই যে জায়গায় অপার ভাইয়ের জায়গায় ক্লিক করলে অপার ভাইয়ের জায়গায় যাবে, ওই ভাইয়ের জায়গায় ক্লিক করলে ওই ভাইয়ের পেজে যাবে। এখন এটা যে একটা বাটন, এটা তো বোঝা যাচ্ছে না। আমরা এটাকে একটা কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তারপর হচ্ছে এই যে এইটাকে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সো এই যে মার্জিন, আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ দুইটা আছে, দুইটারই হচ্ছে স্টাইলিং এর ভিতরে আমরা হচ্ছে একটা বর্ডার দিব, বর্ডার দিব, বা বর্ডার দেওয়া লাগবে না, হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে একটা আমাদের একটা বাটন, রাইট? ব্যাকগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্ল্যাক, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক, আর এটার যে কালার এটা তো হোয়াইট আছেই। সো এখন সেভ করে দেখি এটা কিরকম দেখায়। সোনু মিরিসের উপর এরকম দেখাচ্ছে। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। আর আমি এটার যে বর্ডার রেডিয়াস জানি কি করে, যে সাইডটা আছে আমাদের, সাইডটা কি করে, একটু স্মুথ করে। সো এটাকে 5 px দিই। এখন দেখো অপার ভাইয়ের যে বাটনটা আছে এটা মোটামুটি একটু সুন্দর দেখাচ্ছে। বাট লেখাটা যেটা আছে অপার ভাইয়ের, এটা একদম সাইডে চলে গেছে। সো আমাদের একটা প্যাডিং দিলেও সুন্দর দেখাবে। তো যে কি করতে পারি, একটা প্যাডিং দিতে পারি। প্যাডিং কত দিব, প্যাডিং দিই মনে করো 5 px। দেখো এখন কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে এখন, রাইট? অনেকটাই কিন্তু সুন্দর দেখাচ্ছে। বাট এখন আরেকটা সমস্যা হয়েছে যে এটা উপরেও প্যাডিং নিয়ে নিচ্ছে, বাট আমরা তো চাইছিলাম না যে উপরে প্যাডিং নিক। উপরে প্যাডিং নিয়ে একদম ছবির কাছাকাছি চলে গেছে, বাট এটা তো আমরা চাই নাই। আমরা চাচ্ছি শুধু ডান আর বামে হচ্ছে প্যাডিংটা নিক। তো এই জায়গায় হচ্ছে উপরে প্যাডিংটা না নিয়ে প্যাডিং লেফট আর প্যাডিং রাইট দেওয়া আমাদের উচিত ছিল, বাট ওইটা আমরা এখন ইগনোর করতেছি। সো ওইটা আমরা এখন না যাই। সো ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার রেডিয়াস, প্যাডিং, এই দুটা জিনিস আমি হচ্ছে ওয়েবসাইটটাতে অ্যাড করে দিই। সো আমাদের হোম পেজ এডিট করা মোটামুটি ডান। এই পেজে ক্লিক করলে অপার ডট এইচটিএমএল এ যাবে, এই পেজে ক্লিক করলে ওবি ডট এইচটিএমএল এ যাবে। সো বুঝছো কি না, না মাথায় প্যাচ লাগছে বলো? বুঝছো কি না? জিনিসটা কিন্তু মজার, মানে তোমার বুঝে বুঝে করতে হবে। এটা এক্সট্রা ভাই, এটা ইসির জন্য না, আমি আগে বলছি যে এগুলো দরকার নাই তোমাদের। মানে তোমার জন্য জিনিসটাকে ভালো লাগে বা ফিল করতে পারো, এই যেমন হচ্ছে কিছু এক্সট্রা জিনিস শেখাচ্ছে। তাকিয়া ক্লিয়ার, আব্দুল তারপর হচ্ছে নিলয় ক্লিয়ার। একদম ইজি, দুইটা ছবি অ্যাড করলাম, দুইটা অ্যাঙ্গর ট্যাগ অ্যাড করলাম, তারপর কিছু স্টাইলিং দিলাম, আর কিছুই না। ঠিক আছে, কিছুটা স্টাইলিং দিলাম। আচ্ছা, দেখে ছবিগুলাকে একটু রাউন্ড করা যায় কিনা, ছবিগুলার সাইডটা একটু চোখা হয়ে আছে। সো আমি ছবিগুলাতেও একটা স্টাইল দিয়ে বর্ডার রেডিয়াস দিয়ে দেখি কাজ করে কিনা। আমি এটা নট শিওর যে বর্ডার রেডিয়াসটা ছবির মধ্যে কাজ করবে কিনা। তারপর স্টাইলের মধ্যে একটু দিয়ে দেখি যে বর্ডার রেডিয়াসটা কাজ করে কিনা। বর্ডার রেডিয়াস হচ্ছে এটা দিয়ে আছে 10 px। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট কাজ করতেছে, জিনিসটা সুন্দর দেখাচ্ছে। সো আমরা বর্ডার রেডিয়াসটা ছবির মধ্যেও অ্যাড করি, তাহলে ছবিটাও জিনিসটা দেখতে সুন্দর দেখাবে। সো বর্ডার রেডিয়াস হচ্ছে আমাদের, বর্ডার রেডিয়াস হচ্ছে আমাদের 10 px, বা আরো আরো বেশি দিই। আমার হচ্ছে কত দেওয়া যায়, 15 px।
বর্ডার রেডিয়াস 15 পিএক্স। ওকে, মোটামুটি ডান। আমাদের এই জায়গায় হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেটের ইনভার্টেড কমা মনে হয় এই জায়গায় নাই হয়ে গেছে বা কম হয়েছে। কোথায় ইনভার্টেড কমা শর্টেজ এটা একটু দেখি। না, ঠিক আছে, মোটামুটি সমস্যা নেই। দেখো এই জায়গায়, আচ্ছা, ওভির এই জায়গায় আসে নাই। সো এই জায়গায় হচ্ছে আমাদের এটা স্টাইলটা হচ্ছে দ্যাট ইনভার্টেড কমা তো এই জায়গায় হবে না। ইনভার্টেড কমা হবে হচ্ছে এইটার এই জায়গায়, আর এইটার ভিতরে আছে এই জায়গায় ইনভার্টেড কমা হবে। আচ্ছা, তো দেখো দুইটা ছবি কিন্তু এখন মোটামুটি আরো সুন্দর দেখাচ্ছে। আমাদের অভিদত্ত তুষারের পিএক্সটা একটু বাড়ানো দরকার, মানে যে মার্জিন লেফট যেটা নিছে এটা আরেকটু বাড়ানো দরকার। এটা হচ্ছে 117। দেখো মোটামুটি ভালোই সুন্দর দেখাচ্ছে, রাইট? 120 করলে সুন্দর দেখাবে। ভালোই সুন্দর দেখাচ্ছে, বলো এতটুকু বুঝছো কিনা সবাই, নাকি বোরিং লাগতেছে? দুনিয়ার ইজি টপিক ভাই, আসলে দুনিয়ার ইজি টপিক এটা। মানে তুমি বুঝা বুঝা করলে ইজি টপিক, জাস্ট হচ্ছে কিছুই তো করি নাই ভাই। বর্ডার রেডিয়াস মানে এগুলা তো মানে বুঝতেই পারতেছে। বর্ডারের রেডিয়াস এড করবে, বর্ডারের কালার এড করবে, ব্যাকগ্রাউন্ডের কালার এড করবে, ব্যাকগ্রাউন্ডের তোমার হচ্ছে টেক্সটের কালার এড করবে, হাইট উইথ সেট করবে। মানে এটা ইংলিশ বুঝাই যায়, জাস্ট বুঝা বুঝা তুমি হচ্ছে বসাইলি হয়। ওকে, সো এখন আমাদের আরো দুইটা পেজ ডিজাইন করতে হবে। একটা হচ্ছে নুমেরি সত্তার অপার, আরেকটা হচ্ছে অভিদত্ত তুষার। এই পেজগুলো তোমরা বানাই নাই। সো আমাদের এই জায়গায় লাগবে একটা হচ্ছে পেজ, যেটা হচ্ছে upper.html, যেখানে হচ্ছে অপার ভাইয়ার যে কাজগুলো আছে এই কাজগুলো হবে, বা অপার ভাইয়ার সম্পর্কে আমরা লিখবো ওই জায়গায়। সো এইটা হচ্ছে অপার ভাইয়ার যে পেজ ওইটা। এখানে হচ্ছে আমি আমার হোম পেজ থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নিয়ে আসি, যেন হচ্ছে এই জায়গাতেও ব্যাকগ্রাউন্ড কালারটা সেম থাকে, যেন ডিফারেন্ট মনে না হয়। সো এতটুকু সরাই দিই। আচ্ছা, এই জায়গাতে তো অপার ভাইয়ার একটা ছবি থাকবে। ওকে, সো একটা বিআর ট্যাগ দিই। সো দেখি এতটুকুর মধ্যে কি আসে আমাদের। অপার ভাই তো এতটুকু দিলাম, এতটুকুর মধ্যে কি আসে? আমি নোবের সাথে অপারে ক্লিক করতেছি, এখন দেখো অপার ভাই একটা ছবি আসতেছে। বাট এখন আর মার্জিন টার্জিন আমরা সেট করতে চাই না। সো মার্জিন লেফট এটা আমরা হচ্ছে 0 করে দিই এখন, কারণ অপার ভাইয়ের ছবিটা বামই থাকুক এটাই আমরা চাই। সো এখন দেখি যে অপার ভাইয়ের ছবিটা বামে, ঠিক আছে, ভালো কথা। বাট ছবিটাকে আমি একটু বড় করে দেখতে চাই। তো আমরা হাইটার উইথটা একটু বাড়াই দিই। হাইটটা হচ্ছে 400, উইথটা হচ্ছে মনে করো 500। ওকে, এখন হচ্ছে আমরা যদি দেখি যে অপার ছবিটা অনেক বড় হয়ে দেখাচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে একটা পি ট্যাগ নিব। পি ট্যাগ নিয়ে হচ্ছে অপার ভাই সম্পর্কে কিছু লিখবো। তো একটা পি ট্যাগ নিলাম। এখন অপার ভাই সম্পর্কে লেখা কোথায় পাই? আমরা হচ্ছে লরেম 100 দিয়ে হচ্ছে 100 ওয়ার্ডের অপার ভাইয়ের জন্য কিছু লেখা লিখে ফেললাম। এটা আর কি আমাদের অনুযায়ী লিখলাম। তো দেখো এই লেখাগুলো কোথায় আসতেছে? নিচে আসতেছে। বাট আমি চাই এই অপার ভাই লেখার পাশে দেখাবে, বা এই জায়গায় হচ্ছে বড় করে নুমিরি সাত্তার অপার লেখা আসুক, এরকম কিছু একটা চাই আমি। আচ্ছা, সো ইমেজ টিমেজ এতটুকু সেট করলাম আমি, ভালো কথা। সো আমাদের যে এখন একটু দেখি যে আমাদের কোনটা কতটুকু জায়গা নিচ্ছে। ওকে, সো এই জায়গায় বডির ভিতর আমাদের যে ইমেজ ঠিক এতটুকু জায়গা নিচ্ছে, পি ঠিক এতটুকু জায়গা নিচ্ছে। বলতো এই পিটা কেন এই জায়গায় আসলো না? এই যে খালি জায়গাটায় কেন আসলো না? কারণ হচ্ছে পি একটা ব্লক এলিমেন্ট, সে সবসময় চায় নিচে যায় পুরোটা জায়গা নিবে, সে একাই রাজত্ব করতে চায়। ঠিক আছে, আমরা যদি লেখাটা এই জায়গায় লিখতে চাই, আমাদের কি করতাম? পি এর জায়গায় যদি আমরা স্প্যান দিতাম নর্মালি। স্প্যান কি? লাইন এলিমেন্ট, মানে এটা কি নিজের মতো জায়গাতেই থাকে। তখন এটা কোথায় আসতো? তখন এটা আসতো হচ্ছে এই ছবিটার পরে, মানে এই ছবিটার সাথে সাথে কিন্তু চলে আসতো। ইমেজ এতটুকু জায়গা নিচ্ছে, এটা এতটুকু জায়গা নিচ্ছে, এই ছবিটার সাথে সাথে কিন্তু সেটা চলে আসছে। ঠিক আছে, স্প্যান দিলে এটা কিন্তু সাথে সাথে চলে আসে। মানে সে কিন্তু আলাদা জায়গা নেই নাই, সে হচ্ছে এই ইমেজটার সাথেই জায়গা নিচ্ছে। ইমেজটা যে হাইট আর উইথ নিছে ওটা কিন্তু উপরে নিছে, নিচে নেয় নাই। ইমেজের হাইট আর উইথটা যদি সে নিচে নিত, তাহলে অবশ্যই এই লেখাটা তো এই জায়গায় আসতো। তো যাই হোক, আমরা লেখাটা নিচেই লিখতে চাই। তো আমরা হচ্ছে এখানে পি ট্যাগ দিই। সো লেখাটা নিচে আসুক। ওকে, সো নিচে লেখাটা চলে আসছে নুমেরি সত্তার অপার সম্পর্কে। এর আগে হচ্ছে আমরা একটা মনে করো একটা হেডিং দিতে চাই। সো এইচ3 দিলাম। এইচ3 দিয়ে আমরা হচ্ছে একটা লাইন লিখলাম, নো অ্যাবাউট। ওকে, সো এখন দেখো
আমাদের খুব সুন্দর করে ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। যে একটা একটা লাইন হইলো যে আমাদের এই জায়গায় মেইন পেজ, এটা ব্যাকে আসতে পারি আমরা এখন। নুমেরি সত্তার উপরে ক্লিক করলে আমাদের এটা অপার ভাইয়ের পেজে নিয়ে যাচ্ছে। এখানে লার্ন নো অ্যাবাউট নুমেরি সত্তার অপারের সম্পর্কে কিছু লেখা আছে। ঠিক আছে। সিমিলার ভাবে আমরা হচ্ছে অভিদত্ত তুষারের জন্য একটা পেজ বানাইতে পারি, যে পেজে নো অ্যাবাউট অভিদত্ত তুষার থাকবে আর হচ্ছে লেখাগুলা থাকবে। সো আমি এটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে, আমরা আরেকটা পেজ রেডি করি যেটার নাম হচ্ছে v.html। সো এটার মধ্যে সেম জিনিসটা পেস্ট করি, বাট ওইটার মধ্যে ছবিটা শুধু যে আমাদের অর ভাইয়ের জায়গায় ছবিটা থাকবে হচ্ছে অভিদত্ত তুষার ভাইয়ের। ওকে, সো ছবিটা আমি এখান থেকে নিয়ে নিই। ছবিটা নিয়ে হচ্ছে এই জায়গায় ছবিটা হচ্ছে অপর ভাইয়ের তুষার দিয়ে দিই। অপর ভাইয়ের জায়গায় তুষার ভাইয়েরটা দিয়ে দিই, নো অ্যাবাউট ভি দত্ত তুষার। ওকে, নাইস। সো এই যে দেখো, আমরা যদি এখন আপার ডট এইচটিএমএল এ যাই, আপার ব্যাট, আচ্ছা কোনটায় কি লিখলাম, শেট, আমরা হচ্ছে আপার ব্যাটে অভিব্যক্তি লিখলাম, ব্যাট এই কাজটা করলাম। আমরা হচ্ছে এটাকে আন্ডু করি। ওকে, সো অভিব্যক্তি হচ্ছে ওই পেজে লিখি। সো এখান থেকে কপি করে এখানে হচ্ছে ছবিটা থাকবে, আর এখানে থাকবে হচ্ছে নো অ্যাবাউট অভিদত্ত তুষার। ওকে, কন্ট্রোল সেভ দিলাম। দেখো এখন নুমেরি সত্তার উপরে ক্লিক করলে আবার কি আসতেছে, অভিদত্ত তুষার আসতেছে। কন্ট্রোল সেভ। ওকে, রিলোড। নুমেরি সত্তার উপরে ক্লিক করলে আবার ভাইয়ারটা আবার ওই ভাইয়ের ছবি আসে। কেন, আবার স্টিমার আছে, এটা সেভ করি নি, এটাও সেভ করতে হবে। ওকে, ডান। এখন দেখো নুমেরি সত্তার উপরে ক্লিক করলে আবার ভাইয়ের সম্পর্কে লেখা আসতেছে। আবার অভিদত্ত তুষারে ক্লিক করলে অভিদত্ত তুষার সম্পর্কে লেখা আসতেছে। আমরা চাইলে আরেকটু কালার করতে পারি, যে আরেকটু স্টাইল করা যায়। যেমন হচ্ছে অপার বাইরে যে H3 ট্যাগ, এটার মধ্যে স্টাইল দিয়ে এটার যে কালারটা আছে, এটার যে কালার আছে ওই কালারটাকে আমরা কি করতে পারি, ইয়েলো ইয়েলো করতে পারি। ওকে, নাইস। সো এখন হচ্ছে আরেকটু সুন্দর দেখা যাওয়ার কথা। সো এটা হচ্ছে নুমেরি সত্তার উপর ক্লিক করলাম, নো অ্যাবাউট নুমেরি সত্তার উপর। তারপর তুষারের যে কালারটা আছে এই কালারটা চেঞ্জ করতে পারি। আজকে মনে হয় ক্লাসটা বোরিং হয়ে গেছে, রাইট? মানে অনেকেই হয়তো মজা পায় নাই, কারণটা হয়েছে ওরা আগের ক্লাসগুলো করে নাই, এই কারণে আজকের কাছে মজা পায় নাই। যারা হচ্ছে ফার্স্ট ক্লাসটা করছো তারা ডেফিনেটলি আজকের কাছে মজা পাইছো। ভাইয়া যারা রেকর্ডেড ক্লাস করবে তারা আরো বোরিং হয়ে যাবে। হ্যাঁ, তারা তো প্রজেক্টে মজা পাবে না। সো বুঝছো জিনিসটা, ওয়েব পেজ থেকে ওয়েবসাইট কেউ ক্রিয়েট করলাম। জি ভাইয়া। ওকে, সো যারা যা ছিলা, নিলয়, রাহি, তারপর কারিম, ইসমাইল, তাকিয়া প্রথম থেকেই ছিলাম, তোমাদের কেমন লাগছে বলো? ভাইয়া ভালো লাগছে অনেক। ওকে, এর আগে তো নিলয় ভালো। করেছিলাম, হ্যাঁ। ওগুলা এক একটা পেজ করেছিলাম ফোনে। তো এখন হুম। ওয়েবসাইট তৈরি হয়ে গেল প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এখন ভালো একটা লাগছে। সাইটের মতো তৈরি হয়ে গেল, যে তোমার একটা হোম পেজ, তারপর এটার মধ্যে ক্লিক করলে এই পেজটা আসতেছে, এটার মধ্যে ক্লিক করলে এই পেজটা আসছে। তুমি চাইলে এরকম আরো পেজ অ্যাড করতে পারতা, যে এই জায়গায় ফেসবুক আইকন দিয়ে ফেসবুক অপারবার ফেসবুক আইডিতে যাবে। তারপর এখানে ইউটিউব বাটনে ক্লিক করলে আবার ইউটিউব চ্যানেলে যাবে। এখানে ফেসবুক বাটনে ক্লিক করলে ওইবার ফেসবুক পেজে যাবে। তারপর ওইবার ইউটিউব চ্যানেলে যাবে, তুমি অ্যাড করতে পারতা খুব সুন্দর করে। ঠিক আছে। সো আশা করি যে লাস্টের টপিকটা থেকে তোমরা ইন্টারেস্টিং কিছু শিখতে পারছো। আর এই সেই জন্য কোনো যেটা দরকার, তোমার হচ্ছে লিঙ্ক অ্যাড করা, ছবি অ্যাড করা, ওইটুকু শিখলেই হবে। যে এইচরেফ দিয়ে তোমার লিঙ্ক অ্যাড করতে হবে পেজের। আর হচ্ছে যদি তুমি ইমেজ অ্যাড করো, এসআরসি দিয়ে তোমার ইমেজের যে লিঙ্কটা আছে এটা অ্যাড করতে হবে। তারপর সুপ আর সাব, এটা এসির জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর মার্জিন প্যাডিং, এটা বেশি ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখলে ভালো। সো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই খুব সুন্দর করে বুঝতে পারছো। তোমাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওকে।